আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রিহান অরিনের চোখে চোখ রেখে বলল, দেখি কি জাদু আছে এ হাতে যে আমি এত সুখ পেলাম তার ছোঁয়াতে। বাহ বাহ, কবি হয়ে গেছেন দেখছি। রিহান অরিনের হাতটা আবার নিচের মাথায় রেখে বলল, কবি টবি পরে হব, আগে আর একটু সুখ দাও প্লিজ। অরিন আবারও দিহানের চুলে নিজের হাত ডুবিয়ে দিল। এই মানুষটার প্রেমে পড়ে গেছে সে, তাই তো আজকাল তার সাথে আগের মতো বিহেভ করতে পারে না। রিহান চোখ বন্ধ করে শোকের রাজ্যে ভেসে চলেছে। সে কি জানে আড়াল থেকে কেউ একজন তাদের মুহূর্তটা ভিডিও করছে। শিয়ালের হাঁক শুনে ঘুম ভাঙে অরিনের। চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকে খুটখুটে অন্ধকার। তার কোমর চড়িয়ে ঘুমিয়ে আছে দিহান। দিহানের গরম নিঃশ্বাস তার পেটে গিয়ে লাগছে। দিহানের নাক মুখ সব তার পেটে চেপে আছে। দিহানের ঘুমের ঘোরে এভাবেই তাকে ধরেছে। অরিন এতক্ষণ এভাবে ঘুমিয়েছিল। ভাবতে লজ্জা পেল অরিন। চারদিকে তাকিয়ে দেখল কিছুই দেখা যাচ্ছে না। তার কোলে ঘুমিয়ে থাকা দিহানকেও না, শুধু অনুভব করা যাচ্ছে দিহানকে। অরিনের ইচ্ছে করছে দিহানের মাথা চেপে ধরতে, এত জোরে চেপে ধরতে যে দিহানকে একদম তার কলিজায় ঢুকিয়ে দিতে। দিহানের গরম নিঃশ্বাস তার ইচ্ছাকে আরও তীব্র করে দিচ্ছে। অরিন দিহানের চুলে হাত বুলাতে লাগলো। ঘুমন্ত দিহানকে অন্ধকারের আদর করে দিতে ইচ্ছে করছে। একদম শিয়ালের হাঁক শুনে অরিনের সব ফিলিংস উদাও হয়ে গেল। ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। অরিন দিহানকে ডাক দিল, দিহান শুনল না। গভীর ঘুমে তলিয়ে আছে সে। অরিন দিহানকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ডাক দিল, এই শুনছেন, ওঠেন প্লিজ। দিহান একটু নড়ে অরিনকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। অরিন আবার ধাক্কা দিল। এই ওঠেন প্লিজ। দিহান অরিনের হাতটা সরিয়ে আবার ঘুমিয়ে গেল। শিয়ালের হাত আরো কাছে মনে হচ্ছে। অরিন এবার জোরে জোরে ডাকতে লাগলো, এই ওঠেন প্লিজ। দিহান লাফ দিয়ে উঠল। চারদিকে তাকিয়ে দেখলো কিছুই দেখা যাচ্ছে না। হাতরে অরিনকে খুঁজলো। অরিন তার সামনেই আছে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করলো। অরিনের মুখে ভয়ের চাপ। শিয়ালগুলো মনে হচ্ছে গলা ছিঁড়ার প্রতিযোগিতা করছে। এত জোরে জোরে ডাকছে, মেয়েটা তো ভয় পাবেই। দিহান অরিনের কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না, আমি আছি। রিহান ফোনে টাইম দেখে বলল, রাত 8টা বাজে। এতক্ষণ ধরে আমরা এখানে? আপনি ঘুমিয়েছিলেন, আমিও ঘুমিয়ে গেছিলাম। এখন কি হবে? আমি কি জানি, আমার খুব ভয় করছে। অরিনের কথা শেষ হতে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। অরিন দিহানকে চাপটে ধরল। শিয়াল কুকুর যত ডাক দিচ্ছে অরিন ততই বেশি শক্ত করে ধরছে দিহানকে, যেন সে দিহানের ভেতরে ঢুকে যাবে। দিহানের কেন জানি অসম্ভব ভালো লাগা কাজ করছে। দিহান অরিনকে জড়িয়ে ধরে বলল, ভয় পাচ্ছ কেন? বললাম তো আমি আছি। আমি বাসায় যাব, প্লিজ চলেন এখান থেকে। তুমি তো দেখছি একটা ভিতর ডিম, এসবে এত ভয় পাও? দেখুন, একদম মজা করবেন না, প্লিজ চলেন এখান থেকে প্লিজ। তার আগে তো আমায় ছাড়ো, তারপর না হয় যাব। অরিন লজ্জা পেল, সাথে সাথে দিহানকে ছেড়ে দিল। দিহান দাঁড়িয়ে অরিনের দিকে হাত বাড়িয়ে দিল। অরিন দিহানের হাত ধরে দাঁড়ায়। অরিন দাঁড়াতেই দিহান অরিনকে কোলে তুলে নিল। আরে কি করছেন, নামান প্লিজ, পড়ে যাবো তো। তোমার সমান আরো দুটোকে নিলেও পড়বে না, বুঝলে? আমার বডি দেখছো? প্রতিদিন জিম করি কি এমনি এমনি? আচ্ছা থাক, এত তারিফ করতে হবে না নিজের, আমায় নামান। কোলে কি তোমার অনুমতি নিয়ে তুলছি যে তোমার বলাতেই নামিয়ে দিব? জেফকে কোলে নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন মনে হচ্ছে। আমি কোনো মেয়ে মানুষকে কখনো কোলে নেইনি, এটাই প্রথম। তাহলে আমায় নিলেন যে? কারণ তুমি আমার বউ। এইটুকু বলে থেমে গেল দিহান। অরিন বুঝতে পারছে দিহান বউ বলতে চাইছিল, তার মানে দিহানও তাকে বউ মানে। অরিনের লজ্জা লাগছে, মনের মধ্যে শোক শোক অনুভূতি হচ্ছে। দিহানের গায়ের সাথে তার গা লেগে আছে। যেই হোক, মানুষটার তার স্বামী, তার ভালো লাগার মানুষ, তাও এমন একটা পরিবেশে তার সাথে গায়ে গা লেপটানো। মনের মধ্যে তো অনেক কিছু জাগবেই। অরিনের ইচ্ছে করছে নিজেকে দিহানের কাছে সঁপে দিতে,
কিন্তু ক্ষণিকের সময়ের সম্পর্কে এমন কিছু ঠিক হবে বলে মনে হচ্ছে না অরিনের কাছে। অরি। হঠাৎ দিহানের মুখে অরি ডাক শুনে অরিন একটু অবাক হয়। অরি নামে তাকে শুধু তার বোন ডাকে, আর কেউ না। দিহান অরিনকে বলে, তোমাকে অরি বলে ডাকলে রাগ করবে না তো? অরিন একটু চুপ থেকে তারপর বলল, অরি আমার আপুর দেয়া নাম, আপনিও ডাকতে পারেন, সমস্যা নেই। তোমার নিজের আপু? অরিন কোনো জবাব দিল না। কিছুক্ষণ পরে দিহান বলল, তোমার বিএফ কি করে? আমার বিএফ নেই। এটাও বিশ্বাস করতে হবে? আপনার ইচ্ছে হলে করেন, নয়তো না, তবে এটাই সত্যি, আমার কোনো বিএফ নেই। দিহান অরিন কথা বলতে বলতে রাস্তায় চলে আসলো। রাস্তায় এসে দিহান অরিনকে কোল থেকে নামিয়ে দিল। গাছের নিচে যেভাবে বাইক রেখে গেছিস সেভাবেই আছে। আজ অরিন বাসায় গেলে তাকে অনেক নোংরা নোংরা কথা শুনতে হবে, এটা সে জানে। দিহান বাইকে উঠে অরিনকে বলল, উঠেন ম্যাডাম। অরিন উঠল, কিন্তু দিহানকে ধরল না। দিহান বলল, বন্ধু ভেবে ধরে নাও, নয়তো পড়ে গেলে হাত পা ভেঙে ল্যাংড়া হয়ে যাবা। হলে হব, তাতে আপনার কি? ওকে ধৈর্য না। বলেই দিহান বাইক চালিয়ে টান দিল। সাথে সাথে অরিন পুরোটা গিয়ে দিহানের পিঠে পড়ল। দিহান হেসে বলল, আরও দেখাও মহিমা। অরিন আর বাড়াবাড়ি করল না। হাত দিয়ে দিহানের পেট জড়িয়ে বসে থাকলো। প্রতিবারের মতোই অরিনের শরীরের ছোঁয়া দিহানের মনের ইচ্ছেগুলোকে জাগিয়ে দিল। ইচ্ছে করছে অরিনকে নিজের বাহু জোরে বেঁধে রাখতে, অরিনকে নিজের সাথে মিশিয়ে দিতে। আপাতত এসব মাথা থেকে চেড়ে বাইক চালাতে মন দিল দিহান। দিহান অরিনের বাসার সামনে এসে বাইক থামালো। দিহানের ভেতর কাঁদছে। অরিনকে এখানে রেখে যেতে ইচ্ছে করছে না। সে তো ভালোবাসে না তাকে, তাহলে এত টান কেন অরিনের প্রতি? কেন অরিনের মাঝে এত সুখ সে পায়? যে মেয়েটাকে একদিন ক্ষেত বলে গালি দিত, আজ সে মেয়ে কিনা তার সব থেকে ভালো লাগার মানুষ। কিন্তু কেন? এমনও তো হতে পারে অরিন খারাপ মেয়ে, অরিন তার পরিবারকে বরবাদ করতে এসেছে। দিহানের মাথা ভনভন করতে লাগলো। অরিনকে খারাপ ভাবতেই তার খারাপ লাগছে। দিহানকে অন্য মনস্ক দেখে অরিন দিহানের গায়ে হালকা ধাক্কা দিয়ে ডাক দিল। দিহানের হুঁশ এলো। শুকনো একটা টোক গেলে অরিনকে বলল, তাহলে বাই। কথাটা দিহানের গলা দিয়ে বেরোতে চাচ্ছে না। ইচ্ছে করছে অরিনের বলতে, প্লিজ চলে আসো আমার কাছে। অরিনেরও দিহানকে বাই বলতে কষ্ট হচ্ছে, যেন দিহান তার সত্যিকারের স্বামী। দিহান দূর কোনো দেশে চলে যাবে, তাই বিদায় দিতে বুক ফেটে আসছে। অরিন জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, তাহলে আজ বিদায়, বাসায় গিয়ে গোসল করেন, নয়তো শরীর চুলকাবে, ঘুমোতে পারবেন না। আর জামাগুলো ভালো করে ধুয়ে দেবেন, যেখানে শুয়েছিলেন জায়গাটা কেমন যেন ছিল। অরিনের কথায় দিহানের কষ্টটা আরও বেড়ে গেল। অরিনকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার, মাঝে নিজেকে মিশিয়ে দিতে ইচ্ছে করছে। দিহান বাই বলে চলে আসে। ওখানে থাকলে তার খুব কষ্ট হবে। বুক ফেটে যাচ্ছে তার এভাবে অরিনকে ছেড়ে যেতে। কই, তন্দ্রার জন্য তো কখন এমন হয়নি। তাহলে কি নীল সত্যি বলেছে যে সে অরিনের প্রেমে পড়ে গেছে? যদি তাই হয়, তাহলে তন্দ্রা? আজকাল দিনে একবার অরিনকে না দেখলে দিহানের সব কিছু বিরক্ত লাগে। প্রতিদিন একবার অরিনের সাথে দেখা করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। নীল শাওন জোর গলায় বলছে দিহান অরিনকে ভালোবাসে। আজকাল দিহানেরও তাই মনে হয়, কিন্তু সে অরিনকে বলতে পারে না। আর কিভাবেই বা বলবে? তন্দ্রাকে ঠকাবে কি করে? কিন্তু কেন জানি তন্দ্রাকে এখন আর আগের মতো ভালো লাগে না। তন্দ্রার সব দোষগুলো এখন চোখে পড়ে। হয়তো আগে সে তন্দ্রার প্রতি অন্ধ ছিল, তাই সব দোষ তার চোখ এড়িয়ে যেত। এখন তার মনে হয় তন্দ্রা তাকে টাকার জন্য বিয়ে করতে চায়। আগে দিহান ভাবতো সে বেকার, সে তো টাকা ইনকাম করে না, যে তন্দ্রা টাকার জন্য তাকে চায়। এখন মনে হয় তার টাকা নেই তো কি হয়েছে, তার বাবার তো টাকা আছে, সে তো ধনী পরিবারের সন্তান। শুধু তাই নয়, এখন দিহানের মনে হয় তন্দ্রা বেশি ন্যাকামি করে, তন্দ্রা অল্পতেই ঝগড়া করে, তন্দ্রা মানুষকে ছোট করে কথা বলে। আগে সে এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই মেনে নিত, কিন্তু কত নিবে? সব কিছুরও তো একটা লিমিট থাকে, সেটা অতিক্রম হলে আমাদের মনে তীক্ষ্ণতার জন্ম নেয়। দিহানের তাই হচ্ছে। তন্দ্রাকে অনেকবার দিহান বলেছে এসব স্বভাব ছেড়ে দিতে, কিন্তু তন্দ্রা বলেছে দিহান নাকি তার সব কিছুতেই নাক গলাচ্ছে। অথচ অরিন
তাকে কিছু একটা বললে সে কখনো সেটা অমান্য করে না। তন্দ্রার অরিনের মাঝে আকাশ পাতাল পার্থক্য। বসে বসে তন্দ্রার অরিনের কথা ভাবছিল দিহান। তখনই শাওন আর নীল এসে রুমে ঢুকলো। দুজন এসে দিহানের সামনে দাঁড়িয়ে থেকে রাগী লোকে দিহানের দিকে তাকালো। দিহান দুজনের দিকে তাকিয়ে বলল, হোয়াট? এমন রাক্ষসের মতো তাকিয়ে আছিস কেন? আমায় খেয়ে ফেলবি নাকি? দুজনে কোনো জবাব দিল না। চুপচাপ দিহানের দুপাশে বসলো। দিহান দুহাতে দুজনের গলা জড়িয়ে ধরে বলল, তোদের রাগলে কিন্তু একদম কুত্তার মতো লাগে। দিহানের কথাটা শুনে নীল আর শাওন দাঁতে দাঁত কিরমিরিয়ে করে তাকালো। দিহান তার দুহাত এনে কুটিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে নীল বলল, ওই তুই সত্যি করে বলতো, আমরা কি তোর বন্ধু? এটা আবার কেমন প্রশ্ন? গত 1 মাস ধরে তোরা বস, আমি আসছি বলে যে উধাও হয়ে যাস। কখনো কি আর খবর নিস আমরা রয়েছি নাকি চলে এসেছি? কখনো কল দিয়ে জানতে চাস বেঁচে আছি নাকি মরে গেছি? ও তাহলে রাগটা তোদের এখানে? সরি, আর হবে না। এখন থেকে একটা ফোন দিয়ে জেনে নিব তোরা আছিস নাকি মরে গেছিস। না না না, আমাদের ফোন দিবি কেন? তোর অরিন আছে না, অরিনকেই ফোন দে। অরিন তোর বন্ধু, অরিনের সাথে তোর ভালো লাগে। আমরা তো তোর শত্রু, তাই না? শালা আমার তো মনে হয় তলে তলে তুই অরিনের সাথে প্রেম করিস। শুধু শুধু সন্দেহ কেন করিস আমায়? সত্যি বলছি, আমরা শুধুই বন্ধু। তুই একটা কাজ কর ভাই, হয় তন্দ্রা নয় অরিন, দুটো থেকে যে কোনো একটা বাছাই কর। বাছাই করব মানে? আমি কি দুটোর সাথে প্রেম করি নাকি? আর তাছাড়া তোরা তো সব কিছু জানিস, তাই না? কথাটা বলা মাত্রই দিহানের ফোনে অরিনের কল এলো। ফোনের স্ক্রিনে অরিন নামটি স্পষ্ট হেসে উঠছে। নীল বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সব জানি, আমাদের থেকে লুকাতে হবে না। যা যা কথা বল। দিহান ফোন নিয়ে বারান্দায় চলে গেল। শাওন আর নীল বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে এশিয়ার দিশা বসে টিভি দেখছে। তারা দুজন এসে সোফায় বসলো। দিশা নীলকে দেখে মনে হয় অনেক খুশি হলো। ইসি বলল, আমাদের কথাও মনে পড়ে বুঝি? শাওন কিঞ্চিত হেসে বলল, সব সময় মনে পড়ে, একবারও ভুলতে পারি না। আচ্ছা তাই, কেমন আছো দুজন? ভালো, তোমরা? আমরাও ভালো। কিছুক্ষণ সবাই চুপ থাকলো। শাওন একটু পর পর আর চোখে দিশার দিকে তাকাচ্ছে। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, দিশা বারবার নীলের দিকে তাকাচ্ছে। তাহলে কি দিশা নীলকে ভালোবাসে? ভাবতেই বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নীল সবাইকে বলল, তোমরা বসো, আমি আসছি। নীল উপরে আসলো। লোপাকে দেখতে তার মন ছটফট করছে। 2 দিন আগে লোপার পরীক্ষা শেষ হলো। লোপার শেষ পরীক্ষার দিন নীল ঘুমের ঘোরে লোপাকে মেসেজ দিয়ে ফেলেছিল, আই লাভ ইউ লোপা। লোপা মেসেজ সিন করেছে কিন্তু কিছুই বলেনি। লোপাকে সে ভালোবাসলেও লোপা তার বন্ধুর বোন। দিহান তাকে কত বিশ্বাস করে। এভাবে লোপার সাথে সম্পর্কে জড়িয়ে দিহানের বিশ্বাস ভেঙে দিতে সে পারবে না। তাই লোপাকে সরি বলতেই হবে। লোপার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখলো লোপা বসে বসে ফোন টিপছে। নীল অনুমতি না নিয়ে রুমে ঢুকে গেল। হঠাৎ রুমে কারো উপস্থিতিতে কিঞ্চিত কেঁপে ওঠে লোপা। নীলকে দেখে রেগে আগুন হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বললে, এটা কোন ধরনের বেয়াদবি? একটা মেয়ের বেডরুমে ঢুকতেছি তার অনুমতি লাগে সেটা জানা নেই? ও মা, এইটা একটা মেয়ের রুম বুঝি? আমার না তাকে মেয়ে বলে মনে হয় না। লোপা দাঁতে দাঁত চেপে বলল, বের হন, এক্ষুনি বেরিয়ে যান। কি সুন্দর প্রকৃতি, আর তুমি কিনা তা পর্দা দিয়ে আড়াল করে রাখছো। কি বলছি কানে যাচ্ছে না? বেরিয়ে যান। আমার না যেতে ইচ্ছে করছে না। দেখুন, লাস্ট বলছি, বেরিয়ে যান, নয়তো আমি চিল্লাচিল্লি করতে বাধ্য হব। যাবো, তার আগে এটা বল, আমাদের বড় ভাইয়া বউ নিয়ে বাসায় আসে না কেন? কাল আসবো বলে তো 1 মাস করে দিল, কিন্তু আসলোই না। আবার তার বউয়ের একটা ছবিও কাউকে দিল না। তার বউ কেমন সেটাও কেউ দেখলই না। আজব তোমার সব ভাইগুলা। লোপার আগে ফুসতে ফুসতে জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো, আম্মু, ভাইয়া, বড় মা। নীল বোকা হয়ে গেল। লোপা সত্যি সত্যি চিল্লাবে সে ভাবতেই পারেনি। লোপা সবাইকে ডেকে যাচ্ছে, নীলে সে লোপার মুখ চেপে ধরল। লোপা নিজেকে ছাড়াতে ছটফট করছে। ধস্তাধস্তি করতে করতে একসময় দুজন খাটে পড়ে গেল। নীল একেবারে লোপার উপরে গিয়ে পড়ল। আর তখনই লোপা বাড়ির সব মানুষ জড়ো হয়ে গেল।
ঠাস, তোকে বন্ধু কম ভাই বেশি ভেবেছি, আর তুই কিনা আমার বোনের ইজ্জত কেড়ে নিতে চাইছিস। দিহানের কথা শুনে নীল বাকরুদ্ধ হয়ে যায়। রূপার মুখ চেপে ধরেছিল শুধু এই ভয়টাই পেয়ে। সবাই এভাবে হুড়মুড়িয়ে রুমে ঢোকায় সে কিছুক্ষণের জন্য জ্ঞান শূন্য হয়ে গেছিল। তাই লোপার ওপর থেকে হা করে তাকিয়েছিল সবার দিকে। দৃশ্যটা এমন ছিল যেন সে লোপাকে রেফ করতে চাইছে। দিহান এসে নীলকে কলার ধরে টেনে তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় দিল। তারপর এই কথাটা বলল যা কিনা দিহান বলবে বলে নীল কল্পনাই করতে পারেনি। লোপার মা লোপাকে বুকে জড়িয়ে অগ্নির দৃষ্টিতে দিহানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, এমন ছেলেদের বন্ধু আনাও যে ছেলে বন্ধুর বোনকে নিজের বোন ভাবতে পারে না। আজ আমার মেয়ে রেপ হলে তার ইজ্জত কে ফিরিয়ে দিত? তোমরা? রাগে দিহানের শরীর কাঁপছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। যে বন্ধুকে সে এত বেশি বিশ্বাস করে নিজের বোনদের তার সাথে একা ছেড়ে দিত, সে বন্ধু কিনা তার বোনের ইজ্জত কেড়ে নিতে চায়। রাগে ফুঁসতে ফুঁসতে দিহান বলে উঠল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো আমার বাড়িতে আসবি না। তুই একটা চরিত্রহীন ছেলে। যে আমার বোনকে রেপ করার চেষ্টা করে সে কখনো আমার বন্ধু হতে পারে না, সে আমার দুশমন। দিহানের কথা নীলের কলিজায় গিয়ে লাগে। সত্যি মিথ্যা যাচাই না করে দিহান তাকে এটা বলতে পারল। তার উপর এভাবে মিথ্যা অপবাদ চাপিয়ে দিল। কষ্টে অপমানে লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। লোপার দিকে তাকিয়ে দেখল লোপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উপস্থিত সকলে নীলের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। দিহানের বড় মা এগিয়ে এসে নীলকে একটা থাপ্পড় দেন। নীল গালে হাত দিয়ে ওনাকে কিঞ্চিৎ স্বরে বলল, আমি কিছু মনে করিনি আন্টি, বিশ্বাস করুন। দিহানের বড় মা কান্নাজড়িত গলায় বলেন, চুপ, সব দেখেছি আমরা। নিজের ছেলেদের মতো ভাবতাম তোকে। আরে না খেয়েও তোকে খাইয়েছি। জিহান আর তোদের কখনো আলাদা ভাবিনি। আমি দেখতাম সব সময় তুই লুপাকে খুঁজে, ভাবতাম ছোট বোন ভাবিস তাই মজা করিস, কিন্তু না, তুই তো আমাদের ইজ্জত নিয়ে খেলছিস। শেষমেশ কিনা আমাদের বাড়ির মেয়ের উপর তোর নজর পড়লো। নীল কিছু বলতে যাবে তার আগেই ইসি বলে উঠল, নীল ভাইয়া, সেই ছোট থেকে তোমাকে আপন ভাইয়ার চোখে দেখেছি, কখনো ভাবিনি তুমি নিহাত ভাইয়ার বন্ধু। ভেবেছি তুমি এই বাড়িরই ছেলে। আর তুমি কি না আমাদের বাড়ির সব থেকে সহজ সরল মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিলে। ও তো তোমায় নিজের ভাইয়ের চোখেই দেখতো। ভাইয়া, তাহলে এসব কেন? নীল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? গলা দিয়ে তার কথা বের হচ্ছে না। সে তো লোপাকে সরি বলতে এসেছিল। যদি আগে জানতো এমন কিছু হবে তাহলে ভুলেও এই বাড়িতে পা রাখতো না। দিহান ড্রেসিং টেবিলের সামনে থেকে গিটার নিয়ে মারতে তেড়ে গেল। শাওন এসে দিহানের আটকে ধরল। দিহান ছাড়াতে ছটফট করতে করতে নীলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বেরিয়ে যা তুই। তোর মতো একটা কুকুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। দিহানকে ধমক দিয়ে শাওন বলল, দিহান, জ্ঞান শূন্য হয়ে গেছিস তুই? এসব কি বলছিস? দিহান চেঁচিয়ে বলল, আরে তুই কি বুঝবি? তোর বোনের সাথে হয়েছে নাকি? নিজের বোনের সাথে এমন হলে কি তুই চুপ করে থাকতি? শাওন দিহানকে ছেড়ে দিল। সত্যিই তো, তার বোনের সাথে এমন হলে সেও তো পারতো না চুপ করে থাকতে। সব তো নিজের চোখে দেখছে, মিথ্যা তো কিছু না। দিহান নীলের মাথায় বাড়ি দিতে গিটার তুলল, কিন্তু মারতে পারল না। তার হাত কাঁপতে লাগলো। নীলকে জড়িয়ে ধরা, নীলের সাথে আড্ডা দেওয়া, হাসতে হাসতে নীলের উপর গড়িয়ে পড়া, নীলের পিঠে এলোপাতারে কিল খুশি দেওয়া, নীলকে ছাড়ি দেওয়া, তন্দ্রাকে নিয়ে নীলের সাথে ঝগড়া করা, সব তার চোখে ভেসে উঠছে। মনে হচ্ছে যেন তার চোখের সামনে কেউ সে দিনগুলো ভিডিও তুলে ধরছে। চোখের পানিটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। হাতের গিটারটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল রুম থেকে। নীলকে কখনো এমন অবস্থায় দেখবে সে কল্পনাও করতে পারেনি। তার নিজের চোখে দেখা দৃশ্যটা তার নিজেরও বিশ্বাস হচ্ছে না। দিহানের পিছু দিশাও বেরিয়ে গেল। নীলকে সে ভালোবাসতো, সেই ছোট্ট দিশা ছিল তখন থেকেই ভালোবাসতো। আজ কিনা নীলকে সে এই অবস্থায় দেখল। চোখের পানিটা মুছতে মুছতে নিজের রুমে চলে যায় দিশা। নীল পাথরের মূর্তি হয়ে গেছে। তার ভেতরে কি চলছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। এই পরিবারের সবাইকে সে এত আপন ভাবত। নিজের পরিবারের কথা ফেলে দিলেও তাদের কথা ফেলতো না।
আর সবে কিনা তাকে এভাবে ভুল বুঝলো। লুপা তো অন্তত বলতে পারে সে তার সাথে খারাপ কিছু করতে চায়নি। নীলের মনে হচ্ছে এই বুঝি তার দমটা আটকে যাবে। বারবার শুকনো ঢোক গিলে নিজেকে শক্ত করতে চাইছে। শাওন নীলের দিকে এগিয়ে এসে নীলের কাঁধে হাত রেখে বলল, নীল, এসব কি? সবাই যা ভাবছে তা কি সত্যি? তুই কি সত্যি সত্যি লোপার সাথে অন্যায় করতে চাইছিলি, নাকি আমাদের দেখার মাঝে ভুল আছে? নীল ছলছল চোখে একবার শাওনের দিকে তাকালো। পুরো চোখ ভরে আছে জলে, যেন পলক পড়লেই গাল গড়িয়ে পড়বে দুফোটা মুক্ত দানা। শাওন ধরা গলায় আবার বলল, বল নীল, এসব কি সত্যি? তুই এমন নস নীল, আমি জানি তুই এমন করতে পারিস না। নীল নিজের ঘাড় থেকে শাওনের হাত সরিয়ে বেরিয়ে যেতে লাগলো। দরজার সামনে গিয়ে একবার পেছনে ঘুরে লুপার দিকে তাকালো। লুপা এখনও মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। নীলের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আজ থেকে শান্তি নীর তার জন্য অভিশপ্ত নীর। গেটের বাইরে এসে একবার বাসার দিকে তাকালো নীল। এই বাড়িতে সপ্তাহে 3-4 করে আসতো সে। এই বাড়ির সব কিছুতেই তাদের বন্ধুদের স্মৃতি ছড়িয়ে আছে। এই তো, এই দোলনায় বসে 3 জন কত মজা করত। নীল গান গাইতো আর দিহান রেখে ঝাড়ি দিয়ে বলতো, এইরকম কত কত কথা বলতো। নীলের চোখ যতই মুছছে ততই ভিজে যাচ্ছে। চোখ মুছতে মুছতে চলে এলো শান্তি নীরের সীমানা পেরিয়ে। আর কখনো সে তার মুখ দেখাবে না এই নীরের মানুষগুলোদের। নিজেকে আড়াল করে দিবে সবার থেকে। সেই সকাল থেকে হাঁটুতে মুখ গুজে কান্না করে যাচ্ছে লুপা। খুব কষ্ট হচ্ছে তার। নীলকে তার অসহ্য লাগে ঠিক, কিন্তু নীলের চরিত্র তার অনেক ভালো লাগে। তার দিকে হা করে তাকিয়ে থাকে ঠিক, তবে কখনো খারাপ নজরে তাকায়নি। লুপা তাকে ঘৃণা করলেও নীল এভাবে অপমানিত হোক এটা সে কখনোই চায়নি। কি দরকার ছিল চিল্লাচিল্লি করার? যদি না চিল্লাতো তাহলে এমনটা হতো না। দিহান যখন নীলকে ওই কথাগুলো বলছিল তখন লুপা বাকরুদ্ধ হয়ে গেছিল। কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছিল না। অদৃশ্য একটা হাত তার গলা টিপে ধরছিল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভেতরটা চিৎকার দিয়ে বারবার বলছিল, প্লিজ থামো বলছি, নীল ভাইয়া এমন করেনি। কিন্তু বাহিরটা পাথর হয়ে গেছিল। তার একটা ভুলের জন্য এত কিছু হলো। নিজেকে খুব নিকৃষ্ট মনে হচ্ছে। চোখের জলটা মুছে টোক গেলে নিজেকে রক্ত করল লুপা। তারপর উঠে দাঁড়িয়ে পা বাড়ালো দিহানের রুমের দিকে। দিহানের রুমে দিহান সেই বারান্দায় দেখলো সেখানে নেই। দৌড়ে গেল ছাদে। ছাদের রোলিং ধরে দাঁড়িয়ে আছে দিহান। লুপা গিয়ে দিহানের পিছে দাঁড়িয়ে কিঞ্চিত ছোড়ে ডাক দিল, ভাইয়া। হঠাৎ লুপার গলা কানে আসতেই তাড়াতাড়ি চোখের পানি মুছে পেছনে ঘুরে তাকালো দিহান। চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা একদম শুকনো দেখাচ্ছে। লুপার কলিজাটা মোচড় দিয়ে উঠল। যে ভাইটা সবসময় হাসি খুশিতে মেতে থাকতো সে কিনা এভাবে কাঁদছে। লুপা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেঁদে কেঁদে বলল লুপা। দিহান বোনের মাথায় হাত বুলিয়ে ভেজা গলায় বলল, কাঁদিস কেন পাগলি? আর কিসের ক্ষমা চাস? ক্ষমা তো আমি চাইবো। আমি মানুষ চিনতে ভুল করছি। ঠিকই বলেছো ভাইয়া, তুমি সত্যিই মানুষ চিনতে ভুল করেছো। নীল ভাইয়ার মতো একটা মানুষ চিনতে অনেক বড় ভুল করেছো ভাইয়া। নীল ভাইয়াকে তুমি ভুল বুঝলে, চিনলে এভাবে ভুল বুঝতে না তুমি। বলেই হাউমাউ করে কেঁদে ওঠে লুপা। দিহান নিজের বুক থেকে লুপার মাথাটা তুলে জিজ্ঞাসক চোখে তাকালো লুপার দিকে। লুপার মুখটা তুলে ধরে বলল, নীলকে চিনতে ভুল করেছি মানে? লুপা একে একে সব কিছু বলল। দিহানকে সব শুনে দিহানের মাথায় বাজ পড়ল। নীলকে থাপ্পড় মারা, গিটার নিয়ে তার দিকে তেড়ে যাওয়া, গালাগালি করা সবকিছু চোখের সামনে ভেসে উঠছে। কিভাবে সে পারল নীলকে এভাবে ভুল বুঝতে? কাপা কাপা গলায় বলল, তুই আমাকে আগে কিছু বলিসনি কেন? আমার জবান দিয়ে কথা বের হচ্ছিল না ভাইয়া। হ্যাঁ, আমি নীল ভাইয়াকে সহ্য করতে পারি না। ওনার সব কিছুতে আমি বিরক্ত হই। ওনার নামটা শুনতেও আমার বিরক্ত লাগে। কিন্তু সত্যি এটাই যে নীল ভাইয়াকে আমার যতই খারাপ লাগুক, উনি মানুষটা খারাপ নয় ভাইয়া। ওনার সাথে যা হয়েছে সব অন্যায় হয়েছে, আর এই অন্যায়টা আমার জন্য হয়েছে। আমি কেন কিছু বলতে পারিনি ভাইয়া বলো? আমি কেন বুঝিনি রে? ওকে তো আমি চিনতাম,
তাহলে আমি কেন বুঝিনি বল? আমার এই হাত দিয়ে মেরেছি ওকে। অন্যদিনের মতো ও পাল্টা মারেনি আমায়, চুপ করেছিল। আর আমি কিনা ওকে। এইটুকু বলেই ফুপে কেঁদে ওঠে দিহান। পকেট থেকে ফোন বের করে নীলের নাম্বারে ডায়াল করলো। নীলের ফোন বন্ধ। শাওনের ফোনে ডায়াল করলো, কল গেল কিন্তু রিসিভ হলো না। শাওনকে কল দিচ্ছে তখন অরিনের নাম্বার থেকে কল এলো। দিহান কল কেটে দিতে চায় কিন্তু পারেনি। সেই সকালে অরিনের সাথে কথা হয়েছিল, আর হয়নি সারাদিন। অপেক্ষা করতে করতে মেয়েটা তাকে ফোন দিল। সে রিসিভ না করলে কষ্ট পাবে হয়তো। দিহান ফোন রিসিভ করা মাত্রই অরিনের ছাড়ি। এই কই থাকেন আপনি? সারা দিন কোনো খোঁজ খবর নেই কেন? সেই যে রাখছি বলে ফোন রাখলেন আর ফোনও দিলেন না। টেনশনও তো হতে পারে আমার, তাই না? ও অরিন বলতে গিয়েও লোপার দিকে তাকিয়ে থেমে গেল দিহান। কি ব্যাপার, কথা বলেন না কেন? আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? পরে সব বলবো, রাখছি। ফোন দিন প্লিজ, আমি অপেক্ষা করব। বাই। দিহান ফোন কেটে দিল। লোপা জিজ্ঞেস করলো, কে ছিল ভাইয়া? তো তন্দ্রা। লোপা ছোট করে ও বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। সে স্পষ্ট দেখেছে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা অরিন নামটা। বেশ কয়েকদিন ধরে সে অরিনের ফোনেও দিহানের নাম্বার থেকে কল যেতে দেখেছে। কে ফোন দিচ্ছে জিজ্ঞেস করলে এভাবেই অমুক তমুক বলে কথা লুকিয়ে রাখত। মনে অনেক প্রশ্ন জাগতেই ছোট একটা দীর্ঘশ্বাস ছাড়ল লোপা। এদিকে দিহান লাগাতার কল দিয়েই যাচ্ছে শাওনকে। কল যেতে যেতে একসময় শাওনের ফোনটা বন্ধ দেখালো। দিহান লোপাকে বলল, ওরা খুব রেগেছে আমার উপর। চলো আমরা এক্ষুনি যাব নীলের বাসায়, ওকে গিয়ে সরি বলবো। না ভাইয়া, তার আগে চলো আমাদের বাসার সবাইকে সত্যিটা জানাই। ওরা তো নীল ভাইয়াকে ভুল বুঝে আছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল। চলো। লোপা ও দিহান ছাদ থেকে নেমে আসলো। সবার রুমে সবাইকে খুঁজে কাউকে না পেয়ে দুজন নিচে নামলো। বাসার সবাই বসে কি নিয়ে যেন আলাপ করছে। দিহান লোপা একজন আরেকজনের দিকে তাকালো, তারপর আবার সবার দিকে তাকালো। দিহানের বড় চাচু গম্ভীর গলায় তাকে বললেন, দিহান বসো, তোমার সাথে কথা আছে। দিহান চুপচাপ বসে পড়ল। তার বড় চাচুর সাথে সে স্বপ্নেও বেয়াদবি করে না। লোপা দিহানের পিছে সোফা ঘেঁষে দাঁড়ালো। তার মনে হচ্ছে এখানে হয়তো সকালের ঘটনার অথবা জিহানকে নিয়ে আলোচনা হচ্ছে। দিহান একটু নড়ে চড়ে বসে জিজ্ঞেস করলো, কি কথা বড় চাচ্চু? তন্দ্রার মা ফোন দিয়েছিল, উনি 1 সপ্তাহ বিয়েটা সেরে নিতে চান। তাই আমি ওনাকে বলে দিয়েছি আগামীকাল তোমাদের এঙ্গেজমেন্ট, আর তার 3 দিন পরে তোমাদের বিয়ে। ভালোবাসার মানুষকে বিয়ে করার কথা শুনেও দিহান খুশি হতে পারল না, বরং কোনো এক অজানা কারণে তার মন খারাপ হয়ে গেল। যে তন্দ্রাকে বিয়ে করার জন্য পরিবারের সবাইকে বলেছিল এই সম্পর্ক মেনে না নিলে সে সুইসাইড করবে, আজ তার সাথে বিয়ে হচ্ছে শুনে সে অখুশি। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে দিহান তার চাচুকে বলল, কাল মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? তারা তো তুমি আমাদের দিয়েছো এতদিন। তোমার পাগলামির জন্য একটা খুনির পরিবার থেকে বিয়ে আনতে হচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। তুমি যেমন আমাদের অপছন্দ বা মতামতের প্রয়োজন মনে করোনি, আমরাও করছি না। তোমার পাগলামি দেখে আমরা হ্যাঁ বলেছি, মন থেকে নয়। যাই হোক, আমি ওনাকে কথা দিয়েছি কালই এঙ্গেজমেন্ট হবে। যার যাকে ইনভাইট করার করে নাও, আমি ডেট পিছোতে পারবো না। কথাটা বলেই দিহানের বড় চাচু সোফা থেকে উঠে চলে গেলেন উপরে। দিহানের বাবাও তার ছোট চাচুরা উপরে চলে গেলেন। ওনাদের পিছু পিছু ওনাদের স্ত্রীরা যেতে লাগলেন। দিহান বলল, দাঁড়াও সবাই। দিহানের বড় মা, লোপার মা ও তার মা দাঁড়িয়ে গেলেন। সবাই তার দিকে জিজ্ঞাসক চোখে তাকালেন। দিহানের মা বললেন, কি হয়েছে, কিছু বলবি? দিহান ছোট করে বলে লোপার দিকে তাকালো। লোপা এসে সবার সামনে দাঁড়িয়ে দিহানের দিকে তাকালো। দিহান ইশারায় হর্ষা দিল। লোপা সবাইকে একে একে সব কিছু খুলে বলল। সবাই লোপার কথা শুনে পাকরুদ্ধ হয়ে গেল। লোপা নীলের উপর বিরক্ত হয়ে সে চিল্লাচ্ছিল,
আর সেজন্যই নীল মুখ চেপে ধরেছিল। দস্তাদস্তিতে খাটে পড়ে যায়, আর সেই দৃশ্য তারা দেখে। এই ছোট একটা কারণে সবাই নীলকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিল। দিহানের বড় মায়ের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওনার কানে বেজে উঠল, আমি কিছু করিনি আন্টি, বিশ্বাস করুন। উনি নীলকে থাপ্পড় দিয়েছিল। সেই দৃশ্যটা চোখে ভেসে উঠল। থাপ্পড়ের শব্দ এসে কানে বিকট শব্দে বাজল। সাথে সাথে চোখ বন্ধ করে দিলেন। শাওন নীলকে তিনি নীলের ছেলের মতো ভাবেন। আলাদা একটা টান অনুভব করেন তাদের জন্য। আর তিনি কিনা এভাবে নীলকে মারলেন। কথা শোনাতেই চোখের পানিটা মুছে নীলকে বললেন, নীলকে একটা ফোন দে, ওকে বল আমি ওকে ডাকছি। ওর ফোনটা বন্ধ বড় মা, আর শাওনও ফোন তুলছে না। দিহানের মা বললেন, আমরা সবাই মিলে নীলদের বাসায় যাই, চল। মাত্র তো রাত 8টা বাজে, এখন যদি যাই 12টা বাজার আগে চলে আসতে পারবো। কাল দিহানের এঙ্গেজমেন্ট, আর নীল যদি না থাকে তাহলে শুধু দিহান নয়, আমাদের সবারই খারাপ লাগবে। সেটাই করি, চলো। এসে দিহা, লোপা, দিয়া, রুহান ও দিহানের বাবা চাচ্চুর বাদে সবাই বেরিয়ে গেল নীলদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নীলকে সাথে না নিয়ে কেউ বাসায় ফিরবেই না। জিহাদ মাত্র বাসায় ফিরেছে। আজকাল বাসায় তার মোটেও ভালো লাগে না। ভালো লাগবেই বা কী করে? বাসায় আসলে তাকে এমন একটা মানুষের সম্মুখীন হতে হয় যার জন্য তার ভালোবাসার মানুষটাকে পেতে পেতে কি হারালো। বন্ধুর বার্থডে পার্টিতে একটু বেশি গিলে ফেলেছিল। মাতাল হয়ে পড়েছিল একটা রুমে। পড়েছিল নাকি অন্য কিছু করেছিল সে কিছুতেই মনে করতে পারে না। তার শুধু মনে হয় সে ঘুমিয়েছিল। যখন চোখ খুলে তখন তাকিয়ে দেখে সে একটা মেয়েকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মেয়েটাকে এমনভাবে ধরে ঘুমাচ্ছে যেন মেয়েটা একটা কোলবালিশ। গায়ের দিকে তাকিয়ে দেখে তার গায়ে কোনো জামা নেই। শুধু তাই নয়, মেয়েটার গায়েও কোনো জামা নেই বললেই চলে। ছোট ছোট দুটো জামা আছে শুধু গায়ে। জিহান এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে গেলেন। মেয়েটা বাঁকা হেসে উঠে বলেছিল, গুড মর্নিং মাই লাভ। জিহান শুকনো দুই এক ঢোক গিলে বলল, কে 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 আপনি? লারা, তবে অনেকজন লাইলি বলেও ডাকে, তুমি চাইলে সেটাও ডাকতে পারো। এখানে কি 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 করেন আপনি? এখানে কি করি? এখন তো কিছু করছি না, যা করার তো আগে তুমি করলে। জিহাদ আতকে উঠল। জিভ দিয়ে শুকনো ঠোঁট বিছিয়ে বলল, কি 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 করেছি আমি? লারা ফোন বের করে জিহানের নাম্বার একটা ভিডিও তুলে ধরল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জিহান তার সামনে বসা মেয়েটাকে পাগলের মতো কিস করছে। ভিডিওটা দেখে জিহানের দুনিয়া ওখানেই থমকে যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সেদিন লারা তাকে বিয়ে করে। জিহান ভেবেছিল লারার সাথে যে অন্যায় করেছে তাই লারা তাকে বিয়ে করতে এই ভয় দেখিয়েছে। কিন্তু এখন মনে হয় লারা তাকে বিয়ে করেছে এর পিছনে কোনো বড়সড় কারণ আছে। লারাকে বেশ সুবিধার মেয়ে বলে মনে হয় না তার কাছে, তাই সে বিয়ে হয়েছে থেকে লারার থেকে আলাদা থাকে। এমনকি কোনো প্রয়োজন ছাড়া সে লারার সাথে কথাই বলে না। আবার যখন বলে তখন খুব খারাপ ভাষা ব্যবহার করে। কবে আসলেন? লারার কথায় ভাবাচ্ছেদ হয়। জিহাদের কপাল কুঁচকে লারার দিকে তাকালো। লারা একটা লাল শাড়ি পরেছে, লাল ব্লাউজ, লাল চুড়ি। লাল রংটা তার অনেক প্রিয়। ছেলেদের নাকি লাল পরতে নেই, তাই সে তার পছন্দের রং দিয়ে তার জিএফ জিনুককে রাঙিয়ে রাখত। লাল রঙে জিনুককে তার কাছে পরীদের মতো লাগতো। লারাকেও অনেক সুন্দর লাগছে। লম্বা চুলগুলো অর্ধেক সামনে এনে রাখছে, অর্ধেক পিঠ ছড়ানো। লারার ঠোঁটের পাশে একটা তিল, যেটা তার গোলাকার ঠোঁটের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিছে। চোখের ঘন পাপড়িগুলো চোখ দুটো টানা টানা করে রাখছে। জিহাদের কপালের কুচকানো বিলীন হয়ে যায়, চোখে একরাশ মুগ্ধতা নেমে আসে। লারা মেয়েটা এত সুন্দর তার জানা ছিল না, হয়তো এভাবে খেয়াল করে দেখেনি বলেই সে জানতো না। জিহানের এভাবে তাকানো দেখে লারা ইতস্তত হয়ে যায়। আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকায়, আর চোখে জিহানের দিকে তাকায়। একসময় গলাটা একটু ছেড়ে বলে উঠল, এইভাবেই তাকিয়ে থাকবেন? জিহান তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়, একটু অপ্রস্তুত হয়ে যায়। লারা আবারও বলে, আমি জিজ্ঞেস করছিলাম কবে আসলেন? একটু আগে। আপনার বাসা থেকে ফোন দিয়েছিল, আমাদের কাল যেতে বলল।
আপনার কোনো ভাইয়ের নাকি এঙ্গেজমেন্ট? কই, আমাকে তো কেউ ফোন দেয়নি। আপনার ফোনটা বন্ধ, আমিও দিয়েছি অনেকবার, ফোন যায়নি। জিহান পকেট থেকে ফোন বের করে দেখলো আসলেই তার ফোন বন্ধ। লারা আবার বলল, আমি ওনাদের বলেছি কাল আমরা যাব, আমরা লাগেজ গুছিয়ে নিচ্ছি। আপনারটা আমি গুছিয়ে দিব নাকি আপনি গুছাবেন? লারার কথা শুনে জিহানের রাগ উঠে যায়। ধমকের স্বরে বলে, আমি বলেছি আমি যাব, আর আমার অনুমতি ছাড়া তুমি তাদের যাবে বললে কেন? আপনার নিজের বাড়িতেই তো যাচ্ছি, তাই না? আপনার যেতে কোনো আগ্রহ নাই কেন? কারণ আমি আমার ফ্যামিলিকে সেফটি রাখতে চাই। কি মনে করো আমি বুঝি না কিছু? আমাকে বিয়ে করার পেছনে যে অনেক বড় একটা কারণ আছে সেটা আমি খুব ভালো করে জানি। হতেও তো পারে তুমি আমার পরিবারের কাউকে মেরে দিলে। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন আসলে তা নয়, বিশ্বাস করুন। তোমার মতো একটা প্রস্টিটিউটকে আমি বিশ্বাস করব? তুমি কাকে ফাঁসিয়ে বিয়ে করেছো জানো? সিআইডি পুলিশ জিহানকে। আমার মা একজন লয়ার। এত সহজে তোমাকে ছেড়ে দিব না আমরা। আগে খুঁজে বের করে নেই বিয়ে কেন করেছো, তারপর দেখবে কি শাস্তি দেই। কলিং বেলের উচ্চ শব্দে ঘুম ভেঙে গেল শান্তিনীরের সব সদস্যদের। একের পর এক কলিং বেল বেজেই চলেছে, এক সেকেন্ডের জন্য থামছে না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সবাই 4:30 AM। একটু পরে অবশ্য সবাই ঘুম থেকে উঠত ফজরের নামাজ পড়তে, কিন্তু এভাবে উঠত না, শান্তিমতো উঠত। এখন তো সবাই একরাশ বিরক্তি নিয়ে উঠেছে। দিহানের বড় মা বড় চাচু রুম থেকে বের হলেন। ওনারা বের হয়ে দেখলেন অলরেডি অনেকেই বের হয়ে গেছে। বের না হয়ে তো উপায় নেই, সবাই কানে হাত দিয়ে নিচে নামতে লাগলো। যে অসভ্যটা এমন করেছে তাকে দু একটা লাথি দিয়ে রাগ মেটাতে হবে। দিহানের বড় মা চেঁচিয়ে বললেন, ওই কোন হারামি, একবার তো থাম। ওনার চেঁচিয়ে বলা কথাটা কারো কানে কিঞ্চিত পরিমাণও আসেনি। কলিং বেলের তীক্ষ্ণ শব্দ ছাড়া কিছুই কানে ঢুকছে না। সবাই একসাথে নিচে নামলো। ইসি এক হাত কানে চেপে এক হাত দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই অরিনকে দেখে ইসি রাগান্বিত স্বরে বলল, হারিন, তুমি তুমি এতক্ষণ ধরে অমানুষের মতো কলিং বাজাচ্ছিলে? ইসির মুখে অরিন নামটা শুনে সবাই চমকে গেল। এই সময় অরিন তাদের বাসায়। সবাই একটু এগিয়ে আসলো। অরিন বোধহয় কোথাও গিয়েছিল। হাতে একটা লাগেজ। অরিনের পরনে একটা সুতির 3 পিস। চুলগুলো এলোমেলো। ঠোঁটের এক কোণে রক্ত জমে আছে, মনে হচ্ছে কেউ তাকে উপদ্রব করেছে। লুপার মা এগিয়ে এসে অরিনের সামনে দাঁড়িয়ে অরিনের ঠোঁটের কাটা জায়গায় হাত দিলেন। অরিন ব্যথায় বলে আর্তনাদ করে ওঠে। লুপার মা ব্যথিত গলায় বললেন, রক্ত জমে আছে, কেউ কি তোমাকে মেরেছে? লুপার মায়ের কথায় অরিন ছলছল চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। চোখ নামাতেই তার চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। দিহানের বড় চাচু একটু রেগে গিয়ে প্রশ্ন ছুড়লেন, এই মেয়ে এই সময় তুমি আমাদের বাড়ি কেন? অরিন কোনো জবাব দিল না, চারদিকে তাকিয়ে কাউকে খুঁজল। দিশানের মা বললেন, লুপা ওর রুমে ঘুমাচ্ছে, তোমার কোনো সমস্যা থাকলে আমাদের বলতে পারো। এই সময়ে তুমি এখানে কেন? এই মেয়ে, চুপ হয়ে আছো কেন? বলো কি হয়েছে? আর তুমি এই সময়ে কই থেকে এসেছো? অরিন কারো কথার কোনো জবাব দেয়নি, শুধু কেঁদেই গেল। দিশানের বাবাও তার চাচুরা প্রচণ্ড বিরক্ত হলেন। লুপার মা অরিনকে ধরে এনে সোফায় বসালেন। তারপর বললেন, কি হয়েছে সেটা যেন তাদের বলে। অরিন আগের মতোই চুপ থাকলো। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল, তবুও কান্না থামালো না। দিহান হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। একটু আগে কলিং বেলের তীক্ষ্ণ টোনে তার ঘুম ভেঙে যায়। অলসতার জন্য উঠতে মন চায়নি, কিন্তু মনটা আকুপাকু করছে কে এসেছে এই সময় সেটা দেখার জন্য। তাই আর বিছানায় থাকতে পারল না। নিচে এসে অরিনকে দেখে দিহান 440 ভোল্টের শক খেলো। চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে সোফায় বসা অরিনের দিকে। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। চোখ কষলে আবার তাকালো। এখনও সে অরিনকে দেখল। মনের মধ্যে অজানা ভয় নাড়া দিল। আধার কেটে গেলে তার এঙ্গেজমেন্ট এর আয়োজন শুরু হবে, আর এখন অরিন তার বাসায়, তাও এই সময়ে। দিহানের ভয় হচ্ছে তার পরিবারকে যদি অরিন বলে দেয় তাদের বিয়ের কথা, তাহলে তো তার বাবা তাকে ত্যায্যপুত্র করে দিবে। শুধু কি তাই, তার স্বর্গের মতো পরিবার থেকে সে চিরতরে বঞ্চিত হয়ে যাবে।
দিহান নিচে এসেছে দেখে তার মা তাকে বললেন, দিহান যা তো লুপাকে ডেকে নিয়ে আয়। দিহান নামটা কানে যেতেই অরিন চোখ তুললে তাকালো। সিঁড়ির সামনে দিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। অকস্মাৎ এমন ঘটনার উপস্থিতিতে সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অরিন হাউমাউ করে কান্না করছে, এদিকে ভয়ে দিহানের গলা শুকিয়ে কাঠ। যদি সবাই বিষয়টা জানে তাহলে কি হবে? দিহান অরিনকে কিঞ্চিত ছড়ে কাপা গলায় বলল, অরিন ছাড়, সবাই দেখছে। অরিন ছাড়ল না। দিহানের বড় চাচু রেগে দাঁতে দাঁত কিরমির করে দিহানের বাবাকে চেঁচিয়ে বললেন, কি হচ্ছে এখানে এসব? লাজ লজ্জা মান সম্মান কি ধুয়ে খেয়েছো সবাই? আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দিহান নামটা কানে যেতেই অরিন চোখ তুললে তাকালো। সিঁড়ির সামনে দিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। অকস্মাৎ এমন ঘটনার উপস্থিতিতে সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অরিন হাউমাউ করে কান্না করছে, এদিকে ভয়ে দিহানের গলা শুকিয়ে কাঠ। যদি সবাই বিষয়টা জানে তাহলে কি হবে? দিহান অরিনকে কিঞ্চিত ছড়ে কাপা গলায় বলল, অরিন ছাড়, সবাই দেখছে। অরিন ছাড়ল না। দিহানের বড় চাচু রেগে দাঁতে দাঁত কিরমির করে দিহানের বাবাকে চেঁচিয়ে বললেন, কি হচ্ছে এখানে এসব? লাজ লজ্জা মান সম্মান কি ধুয়ে খেয়েছো সবাই? দিহান এক ঢোক গিলে অরিনকে একটু জোর করেই নিজের থেকে ছাড়ালো। দিহানের বাবা অরিনের সামনে এসে বললেন, এই মেয়ে বের হও এখান থেকে। বাবা। দিহান কিছু বলতে চায়, তার বাবা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর আবার অরিনের দিকে তাকিয়ে বললেন, বেরিয়ে যেতে বলছি তোমায়, কেন যায়নি? দিশা বলল, বাবা ও লুপার ফ্রেন্ড। দিহানের বাবা বললেন, যে কারোর ফ্রেন্ড হোক বেরিয়ে যাবে মানে এক্ষুনি বেরিয়ে যাবে। লুপার মা এগিয়ে এসে অরিনের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, এই সময় তুমি এখানে কেন এলে অরিন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো তোমার মায়ের মতো, বলো আমায় কি হয়েছে? অরিন ঠোঁট কামড়ে কেঁদে ওঠে ইসি বলে, দেখো আরিন, এবার কিন্তু আমিও রেগে যাচ্ছি। তুমি কেন এই সময় এখানে বলো? তুমি কি কোথাও গিয়েছিলে? এই অবস্থায় কোথায় থেকে এসেছো? সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। অরিন কারো কথার কোনো জবাব দিচ্ছে না। দিহানের বড় চাচ্চু রেগে গিয়ে টি টেবিলের ওপর থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। অরিন কিঞ্চিত কেঁপে ওঠে। গ্লাস ভাঙার ঝনঝন শব্দে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। উনি গর্জন করে উঠে বললেন, এটা ভদ্রলোকের বাড়ি, এভাবে শেষ রাতে এসে এলোপাতাড়ি কলিং বাজানো, এসে ন্যাকা কান্না করা, এসব কোন ধরনের ফাজলামো শুরু করেছো? অরিন ওনার রাগ দেখে ভয় পেয়ে যায়। চুপচাপ লাগেজ থেকে একটা কাগজ বের করে। কাগজ বের করেছে দেখে দিহানের বুকটা ধুক করে ওঠে। এটা তো তাদের বিয়ের কাগজ। অরিন তো বলছিল কখনো অধিকার চাইতে আসবে না। তাহলে? ভয়ে দিহানের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ঠান্ডার সময়ও সে ঘেমে একাকার। অরিন কাগজটা দিহানের বাবার দিকে এগিয়ে দেয়। দিহানের বাবা হাত বাড়িয়ে দিলেন কাগজের দিকে। ওনার হাত যত এগিয়ে যাচ্ছে দিহানের দম ততই আটকে আসছে। গলা শুকিয়ে চৌচির, একের পর এক শুকনো ঢোক গিলতে থাকে। দিহানের বাবা কাগজ হাতে নিয়ে সেটা দেখতে লাগলেন। কাগজটা দেখে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। দিহানের বড় চাচু কাগজটা নিলেন। ওনার একই অবস্থা। একে একে সবাই কাগজটা দেখল। দিহানের বাবা দিহানকে জিজ্ঞেস করলেন, দিহান তুই বিয়ে করেছিস? দিহান কিছু বলতে পারল না। অরিনের এই কাজে সে বাকরুদ্ধ হয়ে গেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। লুপা মা এগিয়ে এসে অরিনকে বললেন, তোমাদের বিয়ের কথাটা কি লুপা জানে? অরিন নাসূচক মাথা নাড়ালো। লুপার মা আবার বললেন, তুমি এখানে কেন এসেছো? আমি আমার অধিকার চাই, আমার স্বামী চাই। অরিনের কথায় দিহানের মাথায় বাজ ভেঙে পড়ল। অবাক হয়ে তাকিয়ে থাকলো অরিনের দিকে। অরিন এমন কিছু করবে বলে সে কল্পনাই করতে পারেনি।
যদি অরিন তাকে বলতো সে তার অধিকার চায়, তাহলে দিহান বিনা দ্বিধায় সেটা দিয়ে দিত। কিন্তু এভাবে তার পরিবারের সামনে এসে, তাও তার এঙ্গেজমেন্টের দিন, দিহানের কানে বাজু অরিন বলছিল, শুধু একটা কাবিননামার দরকার ছিল, সেটা পেয়ে গেছি, এখন আপনি আসতে পারেন। দিহান অরিনের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। লোপার মা দিহানকে বললেন, দিহান বাবা, আমি হয়তো এই পরিবারের ছোট বউ, কিন্তু তোমার গুরুজন, তাই কিছু কথা বলবো। বিয়ের ডেট দেখে মনে হচ্ছে তন্দ্রা মায়ের সম্পর্ক মেনে নেওয়ার ঠিক 2 দিন পরে বিয়েটা হয়েছে। বিয়ে যদি হয়েই গেল, তাহলে তন্দ্রা মাকে কেন ঝুলিয়ে রাখলে? আর এত দূর পর্যন্ত কেনই বা আসলে? কয়েক ঘন্টা পরে তোমার এঙ্গেজমেন্ট, এর জন্য মানুষ আসবে। এত মানুষকে ইনভাইট করা হয়েছে, কাকে রেখে কাকে না বলা হবে? আর তন্দ্রা মা, ওদের কি বলবেন বড় ভাইয়া? উনি যে ওদের কথা দিয়েছেন, উনি কিভাবে মুখ দেখাবেন ওনাদের? আর মানুষজন যখন এসে শুনবে এসব, তখন কি হবে? কোথায় যাবে এই পরিবারের মান সম্মান? হ্যাঁ ভাইয়া, তুমি কেন এমন করলে? জিহান ভাইয়ের মতো তুমি কেন আমাদের জানালে না? তবে অন্তত আমাদের এই দিনটা আসতো না। এখন কি বলে এসব আটকাবে? দিহানের মা বললেন, চুপ করো সবাই, আমি আগে দিহানের মুখে সব শুনবো। দিহানের মুখোমুখি দাঁড়িয়ে কান্নাজড়িত কাপা গলায় বললেন, দিহান, এসব কি সত্যি? সত্যিই তুই বিয়ে করেছিস? মাথা নিচু করে দাঁড়িয়েছিল দিহান। মায়ের প্রশ্নে ছলছল চোখে তাকালো মায়ের দিকে। উনি আবার বললেন, এ কাগজটা আসল? দিহান ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দিহানের মা 2 কদম পিছিয়ে গিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। সবাই এমন একটা ধাক্কা খেয়েছে যে তাদের জবান বন্ধ হয়ে গেছে। তাদের জবান দিয়ে কথা বের হচ্ছে না। চারদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। দিহান তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আসলে। দিহানের বাবা হাত বাড়িয়ে দিহানকে থামিয়ে দিলেন। তারপর বললেন, না আমি তোমার বাবা, না তুমি আমার ছেলে। আমার মাত্র 2টি মেয়ে আছে, আর যেটা ছেলে ছিল সেটা মরে গেছে। দিহান কান্নাজড়িত গলায় বলল, বাবা আমার কথাটা শুনো। হানিফ চৌধুরী সেখান থেকে চলে গেলেন উপরে। দিহান পেছন থেকে বারবার বলল, বাবা প্লিজ আমার কথাটা শুনো, যেও না বাবা প্লিজ। থামলেন না, উনি চলে গেলেন উপরে। দিহান তার মায়ের পায়ের কাছে বসে হাত জোর করে মিনতির সুরে বলল, আম্মু তুমি তো আমাকে বোঝো, প্লিজ আগে পুরোটা শুনো, তারপর ভুল বোঝো। দিহানের মা কাটা গলায় বললেন, তুই আমার ছেলে নয়, আমার ছেলে আমাকে ছোট করার কথা ভাবতেই পারে না। চোখের পানিটা মুছে উনিও উপরের দিকে পা বাড়ালেন। দিহান তার মাকে বারবার পেছন থেকে ডাক দিল। উনি থামলেন না। একে একে সবাই চলে গেল। দিহানের চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। যে ভয়টা সে এতদিন পেয়েছিল সেটাই হলো। তার বাবা মা, তার পুরো পরিবার তাকে ভুল বুঝল। দিহান বসা থেকে উঠে দাঁড়িয়ে অরিনের সামনে গেল। অরিন দিহানের দিকে অপরাধী চোখে তাকালো। দিহান গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাস ঠাস করে পরপর 3-4টে থাপ্পড় দিল অরিনের 2 গালে। অরিনকে ছিটকে পড়ল ফ্লোরে। কাটা ঠোঁট আবারও কেটে যায়। গলগল করে রক্ত বের হয় সেখান থেকে। ফ্লোরে রাখা অরিনের হাতটা দিহান পা দিয়ে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, নিজের ইচ্ছায় যখন আগুনে ঝাঁপ দিয়েছ, তাহলে পুড়ে পুড়ে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আজ থেকে দেখবে তুমি দিহানের ভয়ঙ্কর একটা রূপ। দিহান অরিনকে এভাবে টর্চার করবে অরিন তার স্বপ্নেও ভাবেনি। সে ভাবত দিহান একমাত্র মানুষ যে তাকে বোঝে, কেয়ার করে, কিন্তু না, বোঝেনি তাকে দিহান। দিহানের পায়ের নিচে নিজের হাতটা ছাড়াতে অন্য হাতে দিহানের পা সরাতে চাইল অরিন। দিহান আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, স্বামী চাই, অধিকার চাই, তাই না? কি মনে করেছো তুমি যা খুশি তাই করবে আর আমি সব সহ্য করে নিব? এতটা ভালো মানুষ আমি নই। আজ তন্দ্রার সাথে এঙ্গেজমেন্ট নয়, বিয়ে হবে। আমার বউ হয়ে থাকবে তন্দ্রা, আর তার চাকরানি হয়ে থাকবে তুমি। দিহানের মুখে তন্দ্রা নাম শুনে দিহান চমকে ওঠে। কিঞ্চিত স্বরে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, তন্দ্রা? দিহান আরো জোরে চুলে মুঠি ধরে বলে, হ্যাঁ তন্দ্রা। অরিন ব্যথায় বলে আর্তনাদ করে চোখ খিচে। দিহান অরিনকে ধাক্কা দিয়ে ফেলে উপরের দিকে চলে যায়। তার বাবা মাকে বলবে গিয়ে কিভাবে বিয়ে হয়েছে।
অরিনকে এর শাস্তি সে দিবেই দিবে। তন্দ্রাকে নিজের বউ করে এনে সেই শাস্তিটা দ্বিগুণ করে দিবে সে। চুপ থাকার সময় শেষে সে বুঝে গেছে অরিন কোনো ভালো টাইপের মেয়ে নয়। অরিন তার পরিবারের জন্য বিপজ্জনক, তাই সবাইকে সবটা জানানো উচিত। অরিনের প্রতি তার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। কাল রাতে তারা সবাই মিলে নীলদের বাসায় গিয়েছিল। নীলের বাসায় তালা ঝুলানো ছিল। শাওনের বাসায় গিয়ে শাওনকে পায়, কিন্তু শাওনের মা অসুস্থ বলে শাওন তার সাথে যায়নি। একাই রাত 2টা পর্যন্ত সে নীলকে খুঁজেছে। এমন কোনো জায়গা নাই যেখানে সে ফোন দিয়ে খোঁজ নেয়নি, কিন্তু কোথাও পায়নি খুঁজে। 3টার দিকে বিছানায় কাত হয়েছিল, সাথে সাথে চোখ লেগে যায়। আর তার 1.5 ঘন্টা পরেই অরিনের আগমন ঘটে। এই সময় দিহানের জায়গায় যে কেউ থাকলে তারও মেজাজ খারাপ হতো। একটার উপরে আরেকটা প্রেশার সে নিতে পারছে না। কলিং বেল বেজে উঠতেই লারা এসে দরজা খুলে দিল। দরজা খুলতে দেখল জিহান দাঁড়িয়ে আছে, চেহারায় চিন্তার ছাপ। লারা বলল, মাত্রই তো বের হলেন, চলে আসলেন যে, কিছু ফেলে গেছেন? জিহান কোনো উত্তর দিল না, পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। দরজা বেঁচিয়ে লারাও পিছু পিছু গেল। জিহান রুমে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে লাগেজ গোছাতে লাগলো। লারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। জিহাদ নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, তোমার লাগেজ গুছানো না থাকলে গুছিয়ে নাও। আমরা কি কোথাও যাব? আমি তোমাকে যা বলছি তাই করো। জিহানের ধমক শুনে লারা চুপ হয়ে যায়। তার লাগেজ এখনো গোছানো আছে। লাগেজটা নিয়ে এসে জিহানের সামনে দাঁড়ায়। জিহান লারার দিকে তাকিয়ে বলল, বোরকা পইরো। আমার তো বোরখা নাই। থাকবে কেমনে? ক্লাবে ক্লাবে অন্তঃস পরে ঘুরলে তো আর বোরকা লাগে না, প্রস্টিটিউট কোথাকার। লারা মাথা নিচু করে ফেলল। জিহানের মুখে এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে, তবুও তার কষ্ট হয়। তাকে এভাবে কথা বলার সাহস কারোরই ছিল না। নিয়তি আজ তাকে এত কিছু সহ্য করাচ্ছে। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে লারা খাটের এক কোণে বসল। জিহান যখন কাপড় গোছাচ্ছে, সে আর দাঁড়িয়ে থেকে কি করবে? জিহান তো তাকে একটা কাপড় ধরতেও দিবে না। লারাকে বসতে দেখে জিহান বলল, কি ব্যাপার, বসেছো কেন? তো কি করব? কি? আমি তোমাকে একটা কথা বলেছি বলে আমাকে পাল্টা প্রশ্ন করছো? আমি তো স্বাভাবিকভাবেই কথাটা বললাম, আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি আমার সাথে তর্ক করছো? আমি কখন তর্ক করলাম? তুমি আবার তর্ক করছো। লারা চুপ হয়ে গেল। আসলে সে কোন কথাটা বললে সে সেটা সঠিক হবে সেটাই সে ভেবে পায় না। সে যেই কথা বলে বা যেই কাজ করে সেটাতেই জিহান তার ভুল ধরে। লাগেজে গোছানো শেষ হলে জিহান লারাকে আসো বলে নিজের লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। লারাও তার পিছু পিছু বের হয়। বাইরে এসে জিহান গাড়িতে বসে, কিন্তু লারা দাঁড়িয়ে থাকে। সে পেছনে বসবে নাকি সামনে বসবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায়। কোথায় বসলে যে জিহাদ তাকে ছাড়ি দিবে না সেটা বুঝতে পারছে না। কি হয়েছে? খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ওঠো এসে। মানে আমি কোথায় বসবো? আমার মাথায় বসো। গাড়িতে কি জায়গা নাই নাকি? লারা চুপচাপ গাড়িতে বসে ওঠে। জিহান আবারও দমক দিয়ে বলে, সামনের সিটে কেন বসেছো? পেছনে যাও। লারা বের হয়ে পেছনে চলে গেল। লারা বাম দিকের সিটটায় বসলো। জিহান বলল, বামের সিটে কেন? ডানের সিটে বসো। লারা ডানের সিটে বসে জিহান গাড়ি স্টার্ট দিবে তখনই বলে উঠল, এই সামনের সিটে আসো। লারার এবার মেজাজ খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয়ে সামনে গিয়ে বসে, ঠাস করে গাড়ির দরজা লাগায়। জিহান আবারও ধমক দিয়ে বলে, এত জোরে গাড়ির দরজা লাগাও কেন? যদি ভেঙে যায়? সরি। সিট বেল্ট লাগাও। সরি। জিহান গাড়ি স্টার্ট দিল। লারার ইচ্ছে করছে একবার জিজ্ঞেস করতে কোথায় যাবে তারা, কিন্তু ভয়ে তার জিজ্ঞেস করা হচ্ছে না। গেলে দেখতে পারবে তারা কই যাচ্ছে, সেটা ভেবেই চুপ করে বসে থাকলো। অরিনের প্রতি লোপার অনেক রাগ হচ্ছে। সে বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও তাকে অরিন কিছুই জানায়নি। নীলের জন্য তার মনটা এমনিতেই খারাপ। তারপর তাদের পরিবারের সম্মান নিয়ে অরিনের এমন কাজ লোপার মনকে আরও বিগড়ে দিয়েছে। অরিনের নামটা মনে আসতেই বিরক্ত লাগছে।
বেহায়া মন চাইছে একবার গিয়ে অরিনকে দেখতে, কিন্তু পরক্ষণেই নিজের ইচ্ছে দমিয়ে দিচ্ছে। অরিনকে নিয়ে এমন কিছু সে কখনোই কল্পনাও করেনি। বাড়ির সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে দিহানের বিয়ের জন্য। এখনো মেহমান আসেনি, একটু পরেই এসে যাবে। দিহানও নাকি আসছে। সবাই এঙ্গেজমেন্টে এসে বিয়ে খাবে ভেবেই হাসি পাচ্ছে লুপার। সবাই আয়োজন ছোট করতে চাইছিল, কিন্তু তার শো-কল্ড আম্মু বলছেন এটা নাকি এইবারই প্রথম বিয়ে, তাই এটা বড় করা হওয়া চাই। চোখ বন্ধ করে খাটে বসে আছে দিহান। কেন জানি তার ভেতরটা খুব কাঁদছে। অরিন তার সাথে এমন করেছে বলে নাকি সে অরিনের সাথে এমন করছে বলে ভেতরে কাঁদছে। সে বুঝতে পারছে না। বারবার চোখে ভেসে উঠছে অরিনের কান্নারত চেহারা। কি এমন হয়েছে যে সে এভাবে এমনটা করলো? সত্যি কি অরিন তাদের পরিবারের শত্রু, নাকি অন্য কিছু? সে তন্দ্রাকে বিয়ে করে ভুল করবে না তো? দিহানের মাথা ভনভন করতে লাগলো। মাথায় কিছু আসছে না তার। সার্ভেন্ট অরিনের লাগেজটা এনে দিহানের রুমে রেখে গেছিল। সেখানে চোখ পড়তেই দিহান উঠে গিয়ে লাগেজ খুলল। লাগেজে কয়েকটা দামি দামি শাড়ি আর ড্রেস আছে। দেখে কিঞ্চিত কপাল কুঁচকে গেল দিহানের। অরিনে তো দামি কাপড় চোপড় কই পেল? একটা শাড়ি লোপার মায়ের, আর একটা শাড়ির মতো লাগলো। পরক্ষণে ভাবলো হয়তো লুপা দিয়েছে অরিনকে, বাট বাকি শাড়িগুলো কে দিল? লাগেজটাও কেমন চেনা চেনা মনে হচ্ছে। লাগেজের ভেতর অরিনের মোবাইল রাখা। লাগেজে মোবাইল ফোন দেখে হাসি পেল দিহানের। ফোন হাতে দিয়ে স্ক্রিনের পাওয়ার জ্বালাতেই দিহান শক খেল। অস্পষ্ট ঠোঁটে বলে উঠল, তন্দ্রার সাথে অরিনের ছবি। ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে দিহান। তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্য লাগছে। এসব কি হচ্ছে তার সাথে? পাগলের মতো নিজের ফোন খুঁজতে লাগে। এই সময় শাওন ও নীলকে খুব প্রয়োজন। বালিশের নিচ থেকে ফোন বের করে আগে নীলের নাম্বারে ডায়াল করলো। না, চাইনি কল। এখনও সেই বিরক্তিকর মহিলা বলছে নীলের ফোন বন্ধ। শাওনকে কল দিল, শাওনের ফোনও বন্ধ। রাগে ফোন ছুঁড়ে মারল দেয়ালে। ফোনটা ছিটকে পড়ল গিয়ে দূরে। ফোনটা ভেঙে গেছে। সেদিকে দিহানের খেয়াল নেই। আপাতত তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই অরিন? তন্দ্রার সাথে তার কি এমন সম্পর্ক? এই মুহূর্তে নীল থাকলে তাকে যে কোনো একটা বুদ্ধি দিতে পারত, কিন্তু হারামিটা যে কই উধাও হয়েছে। নীলের কথা মনে আসতেই দিহানের মনটা আরও খারাপ হয়ে গেল। নীলের অভাবটা সে বুঝতে পারছে। জিহানেরও আসতে এত দেরি হচ্ছে কেন আল্লাহ জানে। তন্দ্রা আর তার মা আসলো, তারা শান্তি নিলে। তন্দ্রাকে কেউ নিতে আসলো না। শেষে লোপার মা এগিয়ে এসে তন্দ্রাকে নিয়ে রুমে ঢুকালেন। তন্দ্রার মা সবাইকে সালাম দিলেন। দিহানের মা চাচিকে জড়িয়ে ধরলেন। তন্দ্রাকে দিশা বলল, তোমার বোন তানভি আসেনি? না। ও। দিশা চলে গেল। অন্যদিকে পুরো বাসা ভর্তি মেহমান। চারদিকে হইচই। এত মানুষজন একদিকে কিভাবে ইনভাইট করলো তারা? তন্দ্রার মা সবার সাথে আলাপ করছেন, কত সুন্দর হাসি মুখে কথা বলছেন। দিহানের মা একদম গলে গেলেন। সেই কখন থেকে রুমে বসে আছে দিহান। তন্দ্রারা এসে গেছে, সব মেহমান এসে গেছে জেনেও সে এভাবে বসে আছে। কি করবে? সে রাগের মাথায় এমন কিছু করা ঠিক নয় যেটা পরে আমাদের সামনে এসে কাল হয়ে দাঁড়ায়। সে যে এখন তন্দ্রাকে বিয়ে করবে বলছে, তার কি জেদের মাথায় এমনটা করা ঠিক হবে? অরিনা তন্দ্রা পিকচার একসাথে মানে ওদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে, নয়তো ওভাবে ওয়ালপেপারে তাদের পিক থাকতো না। আচ্ছা, ওরা দুজন এক হয়ে এই খেলায় নামে নিত, সে দুজনেই বিয়ে করে ঘরে তুলল, তখন কি হবে? বাবু কি করছো? তন্দ্রার গলা কানে আসতেই দরজার দিকে তাকালো দিহান। লাল রঙের একটা লেহেঙ্গা পরেছে, মুখে সেই 1 কেজি ময়দা লাগানো, 32 পাটি দাঁত বের করে হাসছে। দিহান কপাল কুঁচকে ফেলল। তন্দ্রা হেলে দুলে হেঁটে রুমে ঢুকে দিহানের সামনে আসলো। দিহান আরো বেশি বিরক্ত হলো। এমনিতেই অরিনের সাথে তার ছবিটি নিয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। তন্দ্রার এসব তার মেজাজ আরো বিগড়ে দিচ্ছে। বাইরে সব মেহমান এসে গেছে, আর তুমি এখনো এখানে বসে আছো? রেডি হবা কবে? দিহান অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে। তন্দ্রা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু করছি? দিহান আগের মতোই তাকিয়ে আছে। তন্দ্রা বলল,
মানুষ তার জিএফকে প্রতি ঘন্টায় ফোন দেয়, আর তুমি কাল থেকে না আমার ফোন তুলছো, না নিজে একটা কল দিচ্ছ, নিরামিষে একটা। দিহান এবার রাগ কন্ট্রোল করতে পারল না। তন্দ্রার হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি চাও তোমরা? কেন লেগেছ আমার পরিবারের পিছু? তোমরা দুজন এক হয়ে খেলছো তাই না? ভেবেছিলে ধরা খাবে না, ইচ্ছে মতো নাচাবে দুজন। আহ, কি বলছো তুমি এসব দিহান? আমি তো কিছুই বুঝতে পারছি না, কার সাথে খেলছি আমি? নাটক করবে না আমার সামনে। তোমাদের দুজনকে আমি ভালো করে চিনি। তোমরা বাইরে থেকে দেখতে একরকম, ভিতর থেকে অন্যরকম। যে তোমাদের ভালো ভাববে তার মতো বোকা এই জগতে একটাও নেই। দিহান ছাড়ো প্লিজ, কি বলছো তুমি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। দিহান কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে চিল্লাচিল্লি শোনা যায়। দিহান তন্দ্রার হাত ছেড়ে দৌড়ে চলে যায় নিচে। তন্দ্রাও লেহেঙ্গা পরে দিহানের পিছু পিছু দৌড়ে আসে। তন্দ্রার মা কি নিয়ে যেন চিল্লাচিল্লি করছেন, দিহানের মাথায় কিছুই ঢুকছে না। মাঝখান থেকে কথা শুনলে অবশ্য কিছু বোঝারও কথা না। দিহান লোপাকে জিজ্ঞেস করলো, কিরে কি হইছে? কে জানি তোমার বিয়ের কথাটা ওনাকে বলে দিয়েছেন। কি? কিন্তু এটা তো আমাদের ঘরের মানুষ ছাড়া বাইরের কেউ জানে না, তাহলে উনি জানলেন কেমনে? সেটাই তো ভাবছি। তন্দ্রার মা চিল্লাচিল্লি করেই যাচ্ছেন। ছোট লোক, বেঈমান, মুখোশধারী, যা মুক্তি আসছে তাই বলে যাচ্ছেন। দিহানের বাবা চাচারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সব মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দিহানের বাবার একজন বন্ধু এসে তন্দ্রার মাকে বললেন, আচ্ছা, আপনি যে বলছেন ওরা আপনাদের সাথে খেলা করছে, দিহান আগে থেকেই বিবাহিত, তার বউ আছে, এসব কে বলছে আপনাই? তন্দ্রার মা গলা উঠিয়ে বললেন, যেই বলুক, আমি মিথ্যে বলছি না, তার প্রমাণ আমি দিতে পারবো। কি প্রমাণ দেখান দেখি। আম্মু চুপ করো, কি সব বলছো তুমি? তন্দ্রার মা দুজন সার্ভেন্টকে ডেকে বললেন, যাও, যে কোনো গেস্ট রুমে একটা মেয়ে আছে, তাকে নিয়ে আসো। তন্দ্রার মায়ের হুকুমে তারা সব গেস্ট রুম খুঁজতে লাগে। কিছুক্ষণ পরে তারা অরিনকে ধরে নিয়ে আসে। দুগালের দুপাশে চুল ছড়িয়ে আছে, নাক আর ঠোঁট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পুরো মুখ চুলে ঢেকে আছে। অরিনকে চেনা যাচ্ছে না। তন্দ্রার মা একটা মেয়েকে ধরে আনছে দেখে দিহানের বাবার বন্ধুকে বললেন, লোক, প্রমাণ আসছে। উপস্থিত সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে। তন্দ্রা দিহানের দিকে একবার তাকিয়ে আবার উপরে তাকালো। তন্দ্রার মা বাঁকা ঠোঁটে বিদ্রুপের হাসি আসছেন। অরিনকে এনে সবার সামনে দাঁড় করিয়ে সার্ভেন্টরা চলে গেল। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ডান গালের চুলগুলো কানে গুজে নিল। অরিন চুল কানে গুজতেই তন্দ্রার মায়ের ঠোঁটের হাসি উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালেন। তন্দ্রা চেঁচিয়ে বলল, অরিন তুই? তন্দ্রার চিৎকার। অরিন চোখ তুলে তাকে সেও শখ হয়। অবাকের চোখে তাকিয়ে থেকে শুকনো ঠোঁট নাড়িয়ে কিঞ্চিত স্বরে বলে, তন্দ্রা আপু? অরিনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভেতর ফেটে কান্না আসছে। এ কাকে দেখছে সে? তাহলে এটাই দিহানের তন্দ্রা? সে তাহলে তার বোনের ক্ষতি করলো? তন্দ্রা তার সৎ বোন, সৎ বলতে পুরোপুরি সৎ। অরিনের মা মারা যাওয়ার পরে যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন তখন তন্দ্রার বয়স 3। তন্দ্রা জহুরার আগের স্বামীর মেয়ে। কিন্তু অরিন কখনো তন্দ্রাকে সৎ বোন ভাবেনি, সবসময় নিজের বোন ভাবত। একদম তার মোহিনী, যার সাথে ফোনে কথা বলছিল, আপুর মতো ভাবত। অরিন জানতো তন্দ্রার বিয়ে ঠিক, কার সাথে ঠিক কোথায় ঠিক সেটা সে জানতো না, তাকে কিছু জানানো হয়নি। এমনকি তারা যে বাসায় থাকে সে বাসায়ও তন্দ্রার বরপক্ষ আসেনি, এসেছিল তন্দ্রার মামাদের বাসায়। তন্দ্রারা ওদের বলেছিল ওটাই তাদের বাসা। অরিন অবাক হয়ে তন্দ্রার দিকে তাকিয়েছিল। তখনই তাকে টাস করে চর মারেন জহুরা। কর্কশ গলায় বলেন, কাল নাগিন, তুই তাহলে দিহানের বউ? তন্দ্রা কাঁদতে কাঁদতে বলে, দুধ কলা দিয়ে তুমি সাপ পুষেছো আম্মু? বলেছিলাম না তোমায় ওর কোনো বন্ধুর বাসায় যায়নি, ও মিথ্যে বলেছে, খোঁজ নাও। কিন্তু তুমি বিশ্বাস করনি। ফুপিয়ে কেঁদে ওঠে তন্দ্রা। উপস্থিত সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। দিহান তন্দ্রাকে বলল, তো তন্দ্রা, তুমি ওকে চিনো? তন্দ্রা চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ, বোন হয় ও আমার।
তন্দ্রার কথাটা যেন বিকট শব্দে দেয়ালে বাড়ি খেল। আবার সেই কথাটা দেয়াল বলে উঠল। দিহানের পরিবারের সবাই শক হয়, এই জন্য শক খাওয়ার প্রতিযোগিতা চলছে। তন্দ্রার একটা কথায় সবকিছু স্তব্ধ হয়ে গেল। দিহান কাটা গলায় তন্দ্রাকে বলল, তো তো তোমরা দুজন বোন? হ্যাঁ, আমরা 2 বোন। আর আমাদের 2 বোনকে নিয়ে তুমি খেলছো। প্রথমে একটাকে বিয়ে করেছো, আজ আমাকে বিয়ে করতে চাইছো। অরিন মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে যাচ্ছিল। দিহানকে তন্দ্রা এমন কথা বলতেই অরিন মুখ তুলে বলল, আপু, ওনার কোনো দোষ নেই। চুপ, একটা কথা বলবি না। আম্মু ঠিকই বলে, তুই একটা অভিশাপ। প্রথমে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, তারপর আমার বাবাকে খেয়েছিস, তারপর আমার ভাইকে খেলি, এখন আমার ভালোবাসার দিকেও হাত বাড়ালি। 12 ভাতারি আম্মু তোকে এমনি এমনি বলেনি, তুই আসলেই একটা 12 ভাতারি। লোকে ঠিকই বলে তুই একটা বেশ্যা। তন্দ্রা একের পর এক কথা বলেই যাচ্ছে, আর অরিন মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না করছে। অরিন যখন বেশ্যা কথাটা বলল তখন ঠাস করে একটা শব্দ হলো। অরিন চোখ তুলে তাকিয়ে দেখলো তন্দ্রা গালে হাত দিয়ে আছে, আর দিহান রক্তিম চোখে তাকিয়ে আছে তন্দ্রার দিকে। তন্দ্রা চোখ রাঙিয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, মুখ সামলে কথা বলো, নয়তো মায়ের কাকে বলে সেটা বুঝিয়ে দেব। তন্দ্রার মা দিহানের দিকে তেড়ে এসে বললেন, এই ছেলে কি করবে তুমি? হ্যাঁ, মারামারি শিখাও? না, সেটা আপনাদের শেখাতে হবে কেন? আপনার স্বামী তো একজন খুনি ছিলেন, কিভাবে মানুষকে মারতে হয় সেটা আপনাদের এমনিতেই জানা আছে। মুখ সামলে কথা বলো দিহান। বলবো না। মুখ সামলে কথা কি করবে তুমি? দিহান আর তন্দ্রার মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে অরিন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, তার জন্য আজ এই পরিস্থিতি তৈরি হলো। নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে অরিন। তার জীবনটাই এখন এমন হয়ে গেছে যে কান্না ছাড়া আর কোনো উপায় নেই। মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, কয়েকজন তো দিহানের বড় চাচুকে বলে দিচ্ছেন, আমরা কি এবার আসতে পারি? একজন বলছেন, এসব তামাশা দেখাতে কি আমাদের ডেকেছেন আপনারা? আজ শান্তিনীর যতটা অপমানিত হচ্ছে ততটা হয়তো তাদের পূর্বপুরুষরাও হয়নি। সবকিছু হচ্ছে অরিনের জন্য। সবার অসহায় মুখের দিকে তাকিয়ে অরিনের ইচ্ছে করছে একটা মানুষের দিকে আঙ্গুল তুলে বলতে, এই সেই মুখোশধারী শয়তান যে চায় এই পরিবারটা ধ্বংস হয়ে যাক, কিন্তু পারছে না অরিন বলতে, কারণ এক অদৃশ্য শিকলে তার হাত পা জবান সবকিছু বাঁধা। দিহানের মা বাদে তার পরিবারের সবাই উপরে চলে গেল। তন্দ্রার মা অরিনকে বললেন, কি ভেবেছিস তোর মতো কালীকে এই ঘরে রাখবে? যখন ধাক্কা দিয়ে বের করে দিবে তখন তো আমার দুয়ারে যাবি, তখন এর হিসাব বুঝে নিব মাগি। বলে তন্দ্রাকে টানতে টানতে নিয়ে যান তিনি। একে একে সব মেহমান চলে যায়। যাওয়ার আগে যা নয় তা বলে যান। দিহানের মা এসে বলেন, বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও এই বাসা থেকে। অরিন অসহায় চোখে একবার দিহানের দিকে তাকায়। দিহানের মা আবার বলে ওঠেন, কি হলো, বের হতে বলছি না? অরিন কাঁদতে কাঁদতে বের হতে লাগলো। তখনই দিহান বলে উঠল, দাঁড়াও, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, তবে শুধুমাত্র একজন কাজের লোক হিসেবে। আমার পরিবারকে ছোট করার অপরাধে সারা জীবন এই বাড়ির দাসী হয়ে থাকবে তুমি। সেই কাকডাকা ভোর থেকে এখন রাত 8টা পর্যন্ত শান্তিনীরের কারো মনে না আছে শান্তি, না আছে তাদের পেটের খাবার। মান সম্মানের কথা ভেবে দিহানের কথায় রাজি হয়েছিল তারা, কিন্তু এটা যে তাদের কাল হয়ে দাঁড়াবে কে জানতো। আগে যদি তারা অনুষ্ঠান বাতিল করে দিত আজ তাদের এতটা অপমানিত হতে হতো না। সব হয়েছে অরিনের জন্য। অরিন এভাবে না আসলে তাদের এভাবে অপমানিত হতে হতো না। তাই অরিনের ওপর সবার অনেক ক্ষোভ। দুনিয়া ওলটপালট হয়ে গেলেও তারা অরিনকে কোনোদিনই মেনে নিবে না। যদি দিহান কখনো অরিনকে বউ বলে মেনে নেয় তাহলে এই শান্তিনীরে 2টি পরিবার হবে। দিহানকে সবাই আলাদা করে দিবে, তার সাথে সবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাই যে যার রুমে বসে আছে। হানিফ চৌধুরী ছেলের উপর যতটা রেগে আছেন ততটা কষ্ট পাচ্ছেন আজকের এই অপমানে। উনি বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলেছেন। বারবার কানে বাজছে, আমাদেরকে এখানে তামসা দেখার জন্য ডাকা হয়েছে। হানিফ চৌধুরী চোখের চশমাটা খুলে চোখের পানিটা মুছে শুয়ে পড়লেন। সুমনা অনেকক্ষণ ধরে শুয়ে আছেন, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ফুপিয়ে কান্না করার শব্দ পাচ্ছেন হানিফ, কিন্তু কিছু বলছেন না। কি বলবেন? একে আগুনে চেয়ে তিনি নিজেও পড়ছেন।
দিহানের বড় চাচ্চু রেগে আছেন সবার ওপর। উনি আগেও সবাইকে না বলেছিলেন যে দরকার নেই এসব কিছু করার। তন্দ্রার মাকে ফোন দিয়ে না বলে দিব, কিন্তু সবাই দিহানের সাথে পাগল হয়ে গেছিল। এতদিনে অর্জন করা সম্মান আজ এভাবে নষ্ট হয়ে গেল। রাত পোহালে বাইরে যাবে কি করে? মুখ দেখে হাঁটার মতো মান সম্মানটা কি আর রয়েছে? রাগে গিসগিস করতে করতে তিনি কিন্তু কিছু বলতে পারছেন না। ওনার নিজের ছেলেও যে এই কুকাজ করে বসে আছে। এদিকে লুপার মা সেই কখন থেকে লুপার বাবাকে বুঝিয়ে যাচ্ছেন এত টেনশন না করতে। ওনার এমনিতেই হাই প্রেশার, এভাবে টেনশন করলে হিতে বিপরীত হবে। ডক্টর ওনাকে টেনশন করতে নিষেধ করে, আর উনি সেই সকাল থেকে টেনশন করেই যাচ্ছেন। লুপার মা বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, টেনশন করলে কি সব কিছুর সমাধান হয়ে যাবে? যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের কি করার ছিল বলো? কে জানতো আজ এই দিনটা আমাদের জন্য অপেক্ষা করছিল? তুমি বুঝবে না সায়রা, এটা ছোটোখাটো বিষয় না। আমার বাবা অনেক কষ্ট করে এই সম্মান অর্জন করেছে, আর আমরা সেটুকু ধরে রাখতে পারিনি। আজ জেহান দিশান এমন করেছে, কাল যে আমাদের ছেলেও এমন করবে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। আমাদের ছেলে এখনো অনেক ছোট, ওকে আমরা নিজের মতো করে গড়ে তুলব। তুমি প্লিজ নিজেকে শান্ত করো। আমাদের রুহান এমন কিছু করবে না। এখন চলো, কিছু খাবে প্লিজ। ভাইয়ারা কেউ কিচ্ছুটি মুখে তুলছেন না। আমি খাবো না, আর ভাইয়াদের এই অসহায় মুখের দিকে তাকাতেও পারবো না। তুমি লাইটটা অফ করে আসো, আমি এখনই শুভ। এভাবে টেনশন করে অসুস্থ হলে বড় ভাইয়া মেজো ভাইয়াকে কে সামলাবে? যাও, লাইটটা অফ করো। লুপার বাবা শুয়ে পড়লেন। লুপার মা লাইট অফ করে তিনি এসে খাটে বসে থাকলেন। কি আর করবেন, সবাই যেন কেমন জীবন্ত লাশ হয়ে গেছে। কারো মুখে কোনো শব্দ নেই, কারো মুখে কোনো কথা নেই। বারান্দায় বসে সিগারেট ফুঁকছে দিহান। সে অতটা সিগারেট খায় না, অতিরিক্ত কষ্ট বা টেনশনে থাকলে তবেই সে সিগারেট খায়। আজ তার খুব কষ্ট হচ্ছে। নিজের পরিবারের এমন পরিণতি তার চোখের সামনে হলো, আর সবকিছু কিনা তার জন্য হলো। সব সময় নিজের বাপ চাচাকে সবার সাথে মাথা উঁচু করে কথা বলতে দেখেছে, কখনো কাউকে মাথা নিচু করে কথা বলতে দেখেনি। আজ কিনা তার পরিবারের সবার মাথা নিচু হয়ে গেল। অরিনের প্রতি প্রচুর ঘৃণা জন্মেছে মনে। আচ্ছা, এত কিছু হলো শুধুমাত্র অরিনের জন্য, কিন্তু দিহানের মনে অরিনকে দিয়েই যত ঘৃণা থাকুক, সে পারে না অরিনের কান্না সহ্য করতে। কেন যেন অরিনের জন্য তার খুব মায়া হয়। সে চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে, কিন্তু পারে না। অরিনের মাথা ভরা চোখে যখন পানিতে ছলছল করে, তখন তার ভেতর মোচড় দিয়ে ওঠে। কিন্তু এত মায়া থেকে কি হবে? অরিন তো তার পরিবারের শত্রু। তার বাবা মা সবার ছোট হওয়ার পেছনে অরিন দায়ী। হাতে সিগারেটটা শেষ করে সামনে রাখা গিটারটা বাজাতে লাগে। গিটারের টংটাং ধ্বনি তুলে চোখ বন্ধ করে নেয়, আর চোখে ভেসে ওঠে অরিনের সাথে প্রথম দেখা হওয়ার দৃশ্যটা। তারপর চোখে ভাসে সেই রেস্টুরেন্টের টয়লেটের দৃশ্য, দিহানের পা ধরে অরিনের জুতা খুলে দেওয়ার দৃশ্য, অরিনকে কোলে নিয়ে গহীন বন থেকে বের হওয়ার দৃশ্য। দিহানের হাত আর চলে না, এটুকুতেই থেমে যায়। খুব কষ্ট হচ্ছে তার। অরিনের কান্নারত চেহারা চোখে ভেসে উঠছে। দিহান গিটার রেখে কিচেনে যায়। বাসনের ঢাকনা সরিয়ে দেখলেও সবকিছু যেমন রান্না হয়েছে তেমনই আছে। এত এত খাবার, এগুলো সব নষ্ট হবে। সবাই এত জ্ঞানশূন্য হয়েছে যে এগুলো গরিব মানুষের দিয়ে দেওয়ার কথাটাও মাথায় আসছে না। একটা প্লেটে বিরিয়ানি নিল, কিছুটা সালাদ নিল, তারপর সেটা নিয়ে আসলো লুপার রুমে। লুপা হাঁটুতে মুখ গুজে কান্না করছে। দিহান এগিয়ে গিয়ে লুপার পাশে বসলো। কারো উপস্থিতি পেয়ে মুখ তুলে তাকালো লুপা। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। দিহানকে দেখে যেন তার কান্না আরো বেড়ে গেল। কেঁদে কেঁদে দিহানকে জড়িয়ে ধরে বলল, আমাদের সাথে এমন কেন হলো ভাইয়া? যে মানুষগুলোর ক্ষমতা নেই আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার, আজ তারা আঙুল তুলে কথা শুনিয়ে গেল। ভাইয়া, অরিন কেন এমন করলো বলো? কেন ওকে যেতে দিলা না, রাখলা কেন? কি করতাম আর বল? শুনিসনি ওর মা কি বলে গেছিল? আমি সেটা শোনার পরেও ওকে যেতে দিতাম কিভাবে? ও শুধু এই বাড়িতে এসেছে, কিন্তু এই খেলটা খেলেছে অন্য কেউ। তুই একবার ভাবতো, অরিন বন্দি ছিল, আর এই ঘটনা আমরা ছাড়া কেউ জানে না। তাহলে এটা তন্দ্রার মা জানলো কেমনে? কেউ তো আছে যে আমাদের পরিবারেরই হয়ে আমাদের শত্রু। লুপা দিহানের বুক থেকে মাথা তুলে বলল, এসব কি বলছো ভাইয়া? কে এমন হবে? হ্যাঁ লুপা, কেউ তো আছে এমন যে আমাদের ক্ষতি চাই।
কিন্তু আমাদের পরিবারের কেউ আমাদের ক্ষতি করবে কেন? দিহান লোপার কথায় জবাব দিতে পারে না, কারণ নিজেরও মনে হচ্ছে তার পরিবারের কেউ তাদের পরিবারের ক্ষতি চাইবে কেন। দিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে লোপাকে বলল, এখন ওঠ, ওকে এই খাবারটা খাইয়ে আয়। না ভাইয়া, আমি যাব না। প্লিজ লোপা, ও কিছু খায়নি, দেখলেও মনে হয় অনেক দুর্বল। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। তাতে আমাদের কি ভাইয়া? কেন এত মায়া করছো ওকে? ও এসবের যোগ্য নয়। লোপা প্লিজ। তুমি যাও ভাইয়া, প্লিজ আমায় যেতে বলো না। এর মুখটা দেখতে ইচ্ছে করছে না আমার। সারাটা জীবন কষ্ট করেছে, ছোটবেলা থেকেই সৎ মায়ের অত্যাচার সহ্য করে করে বড় হয়েছে। সৎ বোন নাকি অনেক মারধর করতো, আমি জানতাম না ওর এই সৎ বোনটা তন্দ্রা আপু। ও কখনো আমায় নিজে কিচ্ছু বলেনি, অন্য একটা মেয়ে আমায় এসব বলতো। মেয়েটা তাদের ফ্ল্যাটেই থাকতো। জানো ভাইয়া, একদিন নাকি ওর সৎ বোন মানে তন্দ্রা আপু ওকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দিচ্ছিল, শুধুমাত্র অরিন দেরিতে ঘুম থেকে উঠেছিল সেই অপরাধে। দিহানের বুকটা ভেতরে ছ্যাদ করে ওঠে। তন্দ্রা এতটা নিচু কাজ করেছে, অরিনকে তারা মা মেয়ে এত কষ্ট দিত। লোপা আবার বলতে লাগে, ও কখনো পেট ভরে ভাত খেতে পারেনি, ভালো একটা জামা পরার শখ হলে সেটা কিনতে পারেনি। নিজের টাকা দিয়ে সব করেছে। পরীক্ষার ফি দেওয়ার জন্য মায়ের শেষ স্মৃতির স্বর্ণের দুলজোড়া বিক্রি করে দিয়েছে। কতটা কষ্টে জীবন পার করেছে বুঝেছো ভাইয়া? শেষমেশ কিনা এমন কিছু করলো, সারা জীবন তাকে কষ্ট পেতে হবে। জানো ভাইয়া, খুব রাগ হয় ওর প্রতি, কিন্তু ওই যে মায়া, এই মায়াটাই তো কাটাতে পারি না। বলেই লোপা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। দিহানেরও কান্না পাচ্ছে। অরিনের জীবনটা এত কষ্টের, সারা জীবন নিজের ঘরে দাসী হয়ে থেকেছে, আর এখন সে দাসী বানিয়ে দিল। কি বা করতো? এছাড়া অরিনকে আটকানোর উপায় ছিল না। অরিন কেন এমন করলো? যদি এমন না করতো, দিহান তাকে মাথায় তুলে রাখতো। দিহানের চোখ ভিজে এলো, চোখ মুছে প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। অরিনের জন্য খুব খারাপ লাগছে দিহানের। আচ্ছা, অরিন কারোর চাপে পড়ে এমন করছে না তো? কার চাপে পড়ে এমন করতে পারে? দিহানের মাথা ভনভন করে সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। অরিনকে যে রুমে রাখা হয়েছে ওই রুমের দরজায় এসে দিহান পড়ে গেল। রুমে ঢুকবে কিনা, চোখ বন্ধ করে লম্বা একটা দম নিয়ে নিজেকে শক্ত করে দরজা খুলল দিহান। অন্ধকার রুমের এক কোণে হাঁটু গুজে বসে আছে অরিন। দিহান লাইট চালাতেই অরিন কিঞ্চিত কেঁপে উঠল। কান্না করছিল অরিন। দিহানকে দেখে তৎক্ষণাৎ চোখের পানিটা মুছে ফেলল। দিহান রুমে একবার চোখ বুলিয়ে নিল। রুমে একটা তোষক ছাড়া আর কিছুই নেই। এটা তো কাজের লোকদের রুম। ভেতরটা ছেদ করে উঠল দিহানের। এই অবস্থায় রাখা হয়েছে অরিনকে। ও কখনো পেট ভরে ভাত খেতে পারেনি, ভালো একটা জামা পরার শখ হলে সেটা কিনতে পারেনি। দিহানের কানে সে কথাটা বেঁচে কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। শুকনো এক ঢোক খেলে কষ্ট চেপে রাখলো দিহান। প্লেট নিয়ে সে অরিনের সামনে বসে অরিনের সামনে প্লেট রেখে গম্ভীর গলায় বলল, খেয়ে নাও। অরিন ছলছল চোখে তাকালো দিহানের দিকে। এই 1.5 মাসে মানুষটাকে সে অনেক ভালোবেসে ফেলেছে, নিজের স্বামী বলে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। আর আজ কি না নিজের স্বার্থে সেই মানুষটাকে কষ্ট দিল। ঠোঁট কামড়ে কেঁদে ওঠে অরিন। মাথা নিচু করে নীরবে কেঁদে যায়। দিহান অরিনকে এভাবে কাঁদতে দেখে নিজেরও কান্না পাচ্ছে। কিছুতে একটা কষ্ট আছে অরিনের, যা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কাপা কাপা হাতটা অরিনের দিকে বাড়িয়ে দিল। অরিনের চোখের পানিটা আলতো করে মুছে দিল। অরিন দিহানের চোখের দিকে তাকিয়ে দেখল, সকালের যে তীক্ষ্ণ চোখ তাকে খুন করছিল সে চোখে এখন গভীর মায়া জড়িয়ে আছে। দিহান হাত ধুয়ে এক লোকমা বিরিয়ানি নিয়ে অরিনের সামনে তুলে বলল, হা করো। অরিন দিহানের দিকে তাকিয়ে থাকলো। দিহান আবার বলল, খাও। অরিন মুখে নিল। আস্তে আস্তে জিভ উঠছে। গিলতে গেলে তার কষ্ট হয়, গলায় ব্যথা জমে আসে। অরিন হাত দিয়ে গলা চেপে চোখ খিচে ফেলে, তারপর খাবারটা গিলে চোখ খুলে। দিহান ব্যাপারটা লক্ষ্য করে, অরিনকে জিজ্ঞেস করে, গলায় কি হয়েছে তোমার? কই না 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 তো কিছু না। দেখি। বলে দিহান অরিনের হাত সরালো গলা থেকে। অরিনের গলায় জখম হয়ে আছে, যেন কেউ তার গলা টিপে ধরেছিল। দিহান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এসব কিভাবে হলো অরিন? অরিন কিছু বলল না, চুপ হয়ে থাকলো। দিহানের স্পষ্ট মনে আছে সকালে অরিনের গলায় এই দাগ দেখেনি সে। এখন তাকে কে আবার টর্চার করেছে? দিহানের মনে একটা প্রশ্ন জাগতেই দিহান অরিনকে বলল,
এসব কেন করছো অরিন? অরিন চমকে ওঠে। দিহান আবার বলে, বলো অরিন, কেন করছো এমন? অরিন কথা ঘোরাতে বলল, খাওয়ান না, খুব মজা হয়েছে। দিহান আরেকটু অরিনের মুখে দিল, তারপর আবার প্রশ্ন করল, বলো অরিন, কেন এমন করছো? আপনি খাবেন না? আপনিও খান। দিহান কিঞ্চিত ধমক দিয়ে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। দিহানের ধমকে কেঁপে ওঠে অরিন। কি বলে দিহানকে চুপ করাবে তার মাথায় আসছে না। এই কঠিন সত্যি কি করে বলবে সে। কি হলো বলো? আমি আপনাকে ভালোবাসি, তাই। দিহান চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। অরিন শুকনো এক ঢোক গিলে ভীতু চোখে দিহানের দিকে তাকালো। আপাতত এমন উত্তর ছাড়া কোনো কিছু তার মাথায় আসছে না। দিহান মনে হয় অনেক বড় শখ খেয়েছে। এখন যা হয়ে আছে অরিনের ভয় লাগছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। অরিন ভয়ে ভয়ে বলল, পানি দেন। দিহান হুঁশে এলো, ইতস্তত হয়ে গেল। গলা একটু ছেড়ে বলল, তো তুমি খেয়ে নিও, আমি যাচ্ছি। দিহান প্লেট রেখে চলে গেল। অরিন ভয়ে আরেকটু কিলল। আল্লাহ জানে এর শাস্তি কি দেয় দিহান। এদিকে দিহানের কানে বারবার এসে বিকট শব্দ বাজছে, আমি আপনাকে ভালোবাসি। তাই আসলে কি সত্যি অরিন তাকে ভালোবাসে নাকি অন্য কিছু? নিশ্চয়ই এটাও এই মেয়ের আরেকটা চাল। না না, এই মেয়ের চালে কোনোভাবেই ফাঁসা যাবে না। নিজেকে আরো কঠিন করতে হবে, আরো কঠিন। এইভাবে দেখলেই দুর্বল হয়ে গেলে চলবে না। দিহান নিজের রুমে গিয়ে খাটের উপর বসে পড়ল। এইভাবে অরিনের প্রতি নিজের দুর্বলতা থাকলে চলবে না, নিজেকে শক্ত করে চলতে হবে। এই প্রতীক্ষা মনে মনে করতে লাগলো। রাত 9টায় জিহানের গাড়ি এসে থামে শান্তিনীর। গাড়ি থামিয়ে দুর্বার হর্ন বাজায়। পরিবারই বাড়িতে আসার পরে সে হর্ন বাজায়। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাত 9টায় জিহানের গাড়ি এসে থামে শান্তিনীর। গাড়ি থামিয়ে দুর্বার হর্ন বাজায়। পরিবারই বাড়িতে আসার পরে সে হর্ন বাজায়। হর্নের শব্দ শুনে যখন দিশা, ইসি, লোপা, দিয়া ভাইয়া এসেছে বলে দৌড়ে আসে, তখন তার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় যেন হাতের মুঠোয় পৃথিবীর সব সুখ। জিহান কিছুক্ষণ গাড়িতে বসে থাকলো। তার বোনেরা আজ আসছে না। হয়তো সে তাদের না জানিয়ে বিয়ে করেছে বলে এত রাগ করেছে। তাও আবার আজ দিহানের বিয়ে ছিল, সে সময় মতো এসে পৌঁছাতে পারেনি, তাই বলে হয়তো রাগটারও বেড়ে গেছে তাদের। জিহান গাড়ি থেকে নেমে পেছন থেকে নিজের লাগেজটা নিয়ে সদর দরজার দিকে বাড়ালো। কয়েক পা এগিয়ে গিয়ে তার মনে পড়ল সে একা না, তার সাথে লারাও আছে। জিহান আবার পেছন ফিরে আসলো। গাড়ির গ্লাসে ঠকঠক শব্দ করে নক করলো। লারার কোনো সারা শব্দ না পেয়ে নিচু হয়ে গাড়ির ভেতরে তাকালো। তাকাতেই তার চোখ আটকে গেল লারার ঘুমন্ত চেহারা দিকে। আকাশে একতারা চাঁদ উঠেছে, আর আলো এসে পড়েছে লারার মুখে। কালো রঙের একটা শাড়ি পরেছে লারা। ধবধবে ফর্সা লারার উপরে চাঁদের আলো এসে পড়ায় তাকে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী মনে হচ্ছে। তার এই গোল ঠোঁট, গোলমুখ সবার কাছে কেমন তা জানে না জিহানের কাছে এই মুহূর্তে অনেক আকর্ষণীয় লাগছে। জিহান হাত বাড়িয়ে দিল লারাকে একটু ছুঁয়ে। পরক্ষণে কি মনে করে আবার হাত ফিরিয়ে নেয়। ঘুম থেকে জাগাতে হবে, কিন্তু কি বলে ডাক দিবে? কখনো এই মেয়ে ছাড়া কোনো কিছু বলে সম্বোধন করেনি সে। ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে লারাকে ডাক দেয়, এই মেয়ে ওঠো। লারা শোনে না। জিহান আস্তে আস্তে হাতটা বাড়িয়ে দেয় লারার দিকে। লারাকে আলতো করে ছুঁয়ে ডাক দেয়, ও হ্যালো। লারা একটু নড়ে ওঠে। জিহান বলে, এই যে আমরা এসে গেছি। পিট পিট করে চোখ খুলল লারা। চোখ খুলতেই জিহানের মুখ দেখতে পেল। জিহান তার দিকে ঝুঁকে আছে। লারা কিঞ্চিত কেঁপে ওঠে। জিহান বলে, গাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি ভেতরে যাবে? লারা তৎক্ষণাৎ সোজা হয়ে বসে। জিহান গাড়ির দরজা খুলে দেয়। লারা গাড়ি থেকে নেমে একবার বাড়ির দিকে তাকিয়ে মুখে ভঙ্গি এমন করে যেন সে 440 ফুটের ছক্কা খেয়েছে।
চোখ বড় বড় করে তাকিয়ে আছে দেখে জিহান বলে, এভাবে তাকিয়ে আছে কেন? গিলে ফেলবে নাকি আমার বাড়ি? লারা কিঞ্চিত কাপা গলায় বলল, এটা আপনার বাড়ি? না, তোমার বাবা এটা আমাকে যৌতুকে দিয়েছে। যাও, লাগেজ নিয়ে আসো। লারা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শান্তিনীরের দিকে তাকিয়ে লাগেজটা নিয়ে আসে। তারপর দুজন এসে সদর দরজার সামনে এসে দাঁড়ালো। জিহান কলিং বেল বাজায়। 2-3 বার কলিং বেল দেওয়ার পরেও কারো কোনো সারা শব্দ নেই। জিহান একটু চিন্তায় পড়ে যায়, বাসায় কি কেউ নেই নাকি? খানিক পরে এসি এসে দরজা খুলে দেয়। এসি সাদা রঙের একটা প্লাজো, নীল রঙের একটা টি শার্ট পরছে, চোখ দুটো ফুলে আছে। বিয়ে বাড়িতে ইসির এমন হাল জিহান কিঞ্চিত কপাল কুঁচকে ফেলে। হঠাৎ জিহানের মনে পড়ে ইসি তো দিহানকে ভালোবাসতো, তাই হয়তো কান্না করতে করতে নিজের এই অবস্থা করেছে। জিহান ইসিকে বলে, কিরে, জড়িয়ে ধরবি না? ইসি ভাইয়ের আহ্লাদি কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, জিহানকে জড়িয়ে ধরে। জিহানও ইসিকে নিজের বুকে আগলে ধরল, তারপর বলল, কাঁদিস কেন পাগলি? চলে এসেছি তো, একদম কাঁদবি না, নয়তো আবার চলে যাব। ইসি কান্না থামিয়ে দেয়, কিন্তু ফোপানো বন্ধ হয় না। লারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। এই চোখ দিয়ে যেন খুন করে ফেলবে এই দুই ভাই বোনকে। ভাইকে ছেড়ে ইসি চোখের পানিটা মুছে লারার দিকে তাকালো। লারা ইসির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। ইসি তাকাতেই লারার চোখ নিচে নামিয়ে নেয়। একটু আগে তার যে চেহারা অগ্নিরূপ ধারণ করেছিল, এখন সে চেহারা আছে একরাশ নম্রতা। ইসি লারাকে হাসি মুখে বলল, কেমন আছো ভাবি? জি আলহামদুলিল্লাহ। আজ তো দিহানের বিয়ে ছিল, বাসা ভর্তি মেহমান থাকার কথা, চারিদিকে হইচই থাকার কথা, কিন্তু সব কিছুতে এমন পিনপতন নীরবতা কেন? জিহানের প্রশ্নে ইসি লারার সাথে কথা বলা বাদ দিয়ে ভাইকে বলে, তোমরা অনেক দূর থেকে এসেছো, আগে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুম দাও, সকালে কথা হবে। বলে ইসি চলে যায়। জিহান অবাক হয়, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। লারা পরে মহাবিপদে, রুমে একটা সোফা নেই, সে ঘুমাবে কোথায়? জিহান লারাকে বলল, আলমারিতে কোলবালিশ আছে, ওটা এনে মাঝখানে রেখে শুয়ে পড়ো। জিহান চোখ বন্ধ করে শুয়ে পড়ে। লারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার বাহিরের দিকে। সকালে ঘুম থেকে উঠে সায়রা চৌধুরী কিচেনের দিকে পা বাড়ালেন। সারা রাত খিদায় পেট চোচো করছিল। খিদা থাকলে আবার ঘুমও ধরে না। বাড়িতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সবার মন মেজাজ খারাপ হয়ে আছে, তাই খিদা থাকলেও বাড়ির ছোট বউ হিসেবে সবার সাথে ওনাকেও না খেয়ে থাকতে হয়েছে। অবশ্য খেলে কিছু বলতো না, উনি একটু অন্যরকম, সব সহ্য করতে পারলেও খিদা ওনার সহ্য হয় না। কিছু না কিছু একটা মুখে থাকতে হয় ওনার, সারাক্ষণ মুখ খাই খাই করে। সায়রা চৌধুরী কিচেনে এসে দেখলেন ওনার বড় চা অনেক রকম রেসিপি বানিয়েছেন, চেহারায় খুশি আমেজ। সায়রা এদিকে এসে বললেন, বড় ভাবি, তুমি কেন এই ঠান্ডার মধ্যে উঠতে গেলে? আমরা বানিয়ে নিতাম। জিহানের মা একটু রাগি লোকে তাকালেন সায়রার দিকে, পরক্ষণে সাথে সাথে মুখে হাসির রেখা টেনে বললেন, আমার জিহান এসেছে, তার বউ এসেছে। বৌমা এই বাড়িতে নতুন এলো, থাকবেই বা আর কদিন? ছেলের সাথে তো চলেই যাবে, আদর যত্নের একটা ব্যাপার স্যাপার আছে না? জিহান আব্বু এসেছে, তাও বৌমাকে নিয়ে? কই, আমরা তো জানি না কখন এলো। রাতে এসেছে, আমিও তো সকালে জানলাম। ভাবলাম তোমরা ঘুম থেকে উঠে নাও, তারপর জানাবো। ওহ। সায়রা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। জিহানের মা হাসি হাসি মুখে কাজ করছেন, যেন ফুর্তিতে ওনার ভেতর ফেটে যাচ্ছে। সায়রা কিঞ্চিত কপাল কুঁচকে ফেললেন। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর উনি এভাবে খুশিতে গদগদ করছেন। বিয়ের মতো বিয়ে হয়নি, আবার এই ছেলের বউ নিয়ে কি আহ্লাদ মনে হচ্ছে, যেন তিনি নিজ হাতে ছেলেকে বিয়ে করিয়েছেন। একটা লাড্ডু খেয়ে দেখো কেমন হয়েছে। জিহানের মায়ের বলতে দেরি হয়, সায়রায় খপ করে লাড্ডু মুখে ঢোকাতে দেরি হলো না। খিদায় পেট চোচো করছে, আপাতত যা খেতে দিবে তাই ওনার পেটে যাবে। লাড্ডুটা শেষ করে সায়রা বললেন, ভাবি, এত মজা হয়েছে লাড্ডু,
এটা খেলে তো বৌমা তোমার পায়ে চুমু খাবে। হাত দিয়ে বানালাম, পায়ে চুমু খাবে কেন? ও মা, পা না থাকলে কি তুমি কিচেনে হেঁটে আসতে পারতা? পা আছে বলেই তো হেঁটে এসে এত মজার লাড্ডু বানিয়েছো। সত্যি মজা হয়েছে? নিজেই একটা খেয়ে দেখো না। যারা আমাদের রান্নার প্রশংসা করে তাদের খাওয়াতে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে থাকি। জিহানের মাও পিছিয়ে নেই। সামনে থেকে একটা প্লেট নিয়ে তাতে সব রেসিপিগুলো থেকে একটু একটু তুলে দিয়ে সাইরার হাতে দিয়ে বললেন, নে এগুলো টেস্ট কর। বলে তিনিও একটা লাড্ডু নিয়ে মুখে পুরলেন। কেমন যেন তিতা তিতা লাগছে ওনার কাছে। যত চিবুচ্ছেন তত তিতা লাগছে। সাইরাকে বললেন, কি রে, তিতা তিতা লাগে কেন? কই, আমি খেলাম, তিতা তো লাগেনি। এই দেখ, এটা থেকে একটু খেয়ে দেখ। উনি সাইরার মুখে একটু দিলেন। আসলেই তিতা। খিদার জ্বালায় তিতা মিটা কিছুই টের পায়নি উনি। আপাতত মিষ্টি বলে চালিয়ে দিলেই হলো। সাইরা বললেন, ভাবি, তিতা না তো, মিষ্টিই লাগছে। কি বলিস? আমার কাছে তো তিতা লাগছে। তুমি এক কাজ করো, মুখে ঢুকিয়ে চোখ বন্ধ করে চিবু, দেখবে মিষ্টি লাগছে। সাইরার কথা মতো উনি চোখ বন্ধ করে চিবাতে লাগলেন। সাইরা মন ভরে এগ ফ্রাই স্যান্ডউইচ খাচ্ছেন। এই খাবারটা ওনার অনেক পছন্দের। দুজনেই চোখ বন্ধ করে চিবুচ্ছেন। তখন কিচেনে দিহানের মায়ের আগমন। এভাবে দুজনকে খেতে দেখে উনি কপাল কুঁচকে ফেলেন। বাসার সব মানুষ উপোস আছে, এদিকে ওনারা পেট পুড়ে খাচ্ছেন। কিছু না বলে আবার চলে যান উপরে। অরিনের রুমের দরজা খুলে দেখলেন অরিন তোষকের উপরে ঘুমিয়ে আছে। দিহানের মা ডাক দিলেন, এই মেয়ে উঠো। ওনার এক ডাকেই অরিন লাফ দিয়ে উঠে বসলো। সুমনা চৌধুরীকে দেখে একটা ঢোক গিলল অরিন। ভয় পেয়ে গেছে বোধ হয়, এত পাতলা ঘুম। অরিনের অবাক হলেন সুমনা। কর্কশ গলায় বললেন, এই বাড়িতে কি তোমাকে বসে ঘুমিয়ে খাওয়ানোর জন্য রাখা হয়েছে? কাজগুলো কে করবে? আমি। যাও কিচেনে যাও। বলেই তিনি চলে গেলেন। অরিন ফ্রেশ হয়ে নিচে গেল। যাওয়ার সময় আর চোখে একবার দিহানের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমাচ্ছে। রাতে কিভাবে যে ভালোবাসি বলেছিল সে আল্লাহই জানে। এখন তো দিহানের কথা ভাবতেই ভয় লাগছে। অরিন কিচেনে গিয়ে দেখলো লোপার মা তার বড় মা কি কি বানাচ্ছেন, আর দিহানের মা একটা বোলে ময়দা ঢালছেন। অরিন কি করবে সে বুঝতে পারছে না। অরিনকে দেখে লোপার বড় মা কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? অরিন কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লোপার মা এসেই অরিনের হাত ধরে তাকে তাদের পাশে দাঁড় করিয়ে বললেন, আমরা কি কি বানাই তুমি দেখো, কদিন পরে কিন্তু তোমাদের হাতেই সব থাকবে। দিহানের মা সাইরার দিকে চোখ রাঙিয়ে তাকালেন। এই মেয়ের কারণে ওনাদের সম্মান নষ্ট হয়েছে। এই মেয়ের সাথে এত আহ্লাদ করে কি আছে? সুমনা চৌধুরী অরিনের সামনে টাস করে বউ রেখে কর্কশ গলায় বললেন, নাও রুটি বানাও। এত এত রেসিপি থাকতে রুটি কেন? তা অরিনের মাথায় আসছে না। অরিন কোনো প্রশ্ন না করেই নিজের কাজে মন দিল। রুটি বেলতে লাগলো। তখন আবার কর্কশ গলায় সুমনা বলে উঠলেন, রুটি যেন গোল হয়। অরিন বেলতে লাগলো। তার হাতে অনেক ব্যথা জমে আছে। বেলতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। তার কপালে তো সুখ নাই। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেল। লারা জিহানও উঠল। লারার সাথে সবার পরিচয় করিয়ে দিল জিহান। লারা যথেষ্ট সুন্দরী, সবারই তাকে অনেক পছন্দ হয়েছে। লারা কিচেনে যেতে চায়। জিহানের মা নিষেধ করেই কিছুতেই কোনো কাজ হাত দিয়ে দেওয়া যাবে না। সবাই এসে টেবিলেই বসলো। কারো মুখে কোনো কথা নেই, সবার মাঝে একটা গম্ভীর ভাব। জিহানের মা সব রেসিপিগুলো এনে টেবিলে রাখলেন। এসব দেখে হানিফ চৌধুরী ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি কি এগুলা খাবো? না না, রুটি বানানো হয়েছে, নিয়ে আসছি। সুমনা কিচেনে গেলেন। গিয়ে দেখলেন অরিন এখনো রুটি বেলছে। ওনার মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে অরিনের গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। অরিনের হাত থেকে ছো মেরে সবকিছু নিয়ে নিজেই রুটি বেলতে লাগলেন। ওনার চেহারায় বিরক্তির ছাপ। টাস টাস করে জিনিসপত্র নড়ছেন আর ঠোঁট নাড়িয়ে কী সব বকবক করছেন। অরিন চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রুটি বানিয়ে তিনি চলে গেলেন রুটি নিয়ে।
একটু পরে সুমন একটা প্লেটে 2টি রুটি একটা ডিম ভাজা নিয়ে এসে অরিনের দিকে চলে গেলেন। প্লেটটা রাখার সময় টাস করে রেখে গেলেন। অরিন একটা দীর্ঘশ্বাস ফেলে রুটি ছিঁড়তে লাগলো। টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়লো প্লেটের ওপর। নাস্তা শেষে লোপা তার রুমে যাবে, তখন দেখলো রোহান আর দিয়া ঝগড়া করছে। লোপা এগিয়ে গিয়ে বলল, কে রে, ঝগড়া করছিস কেন? দিয়া মুখটা কাদোমাদো করে বলল, আপু ও আমায় বুঝি ডাকে। লোপা রায়হানের মাথায় চাপড় দিয়ে হাসি মুখে বলল, ওই তুই ওকে বুঝি ডাকিস কেন? ও আমাদের বাসার সবার থেকে কিউট। আপু, তোমার ওকে কোন দিক থেকে কিউট মনে হচ্ছে? তাকিয়ে দেখো, ওর নাক তো বোচা। রোহানের কথাটা শুনে লোপার ভেতরটা ঢুক করে উঠল। লোপার হাসি মুখে নেমে আসলো বিষণ্ণতা, সাথে সাথে তার কানে বাজলো, সাউন, তোর ওকে কোন দিক থেকে কিউট মনে হয় রে? তাকিয়ে দেখ, ওর তো নাক বুচা। লোপার বার্থডেতে যখন শাওন তাকে হ্যাপি বার্থডে কিউট বলেছিল, নীল তাকে এই কথাটা বলছিল। লোপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখে নীলের সব দুষ্টুমিগুলো ভেসে উঠছে। লোপার সামনে রুহান আর দিয়া তুমুল যুদ্ধ করছে। বালিশ, ছোটাছুটি, বই, খাতা, কলম যা হাতে পাচ্ছে তাই একজন আরেকজনকে ছুঁড়ে মারছে। সেদিকে লোপার খেয়াল নেই, তার মন নীলের স্মৃতিতে আটকে আছে। রুহান দিয়াকে বালিশ ছুঁড়ে মারল, সেটা এসে লোপার উপর পড়ল। লোপা কিঞ্চিত চমকে ওঠে আর এক মুহূর্তে না দাঁড়িয়ে চলে যায় নিজের রুমে। নীলকে সে ভালোবাসে না, তবু নীলের কথা এত কেন মনে পড়ে? কেন জানি মনে হয় নীল চলে যাওয়ার পর থেকে তাদের সব আনন্দ ফুর্তি সব চলে গেছে। যতদিন নীলের দেখা নেই ততদিন শাওনের দেখা নেই। কি অদ্ভুত, শাওনকেও সে ভালোবাসে, তবুও তাকে এত মিস করছে না যতটা নীলকে করছে। নাস্তা করে একে একে সবাই চলে গেল। জিহান আর লারা এখন টেবিলে আছে। একটু পরে জিহানও উঠে গেল, শুধু লারা রইল। অরিন একে একে টেবিল থেকে সবকিছু গোছাতে লাগলো। প্রথম দুবার প্লেট নেওয়ার সময় খেয়াল করলো লারা কিভাবে যেন তাকাচ্ছে। অরিন তার মতোই কাজ করতে থাকলো। এই লারা মেয়েটাকে তার পছন্দ হয়নি, কেমন যেন ডাইনির রাক্ষসীর মতো লাগছে। তার মোহিনী আপু ঠিকই বলে, কিছু কিছু সুন্দরী মেয়েরা অনেক অহংকারী হয়, যেমন এই লারা মেয়েটা। দিহান একটা বিষয়ে নিশ্চিত হয়েছে অরিন যা করছে তা বাধ্য হয়ে করছে। দিহান একা একাই হিসাব মেলাতে লাগলো। অরিন যেদিন তাদের বাসে আসে তখন তার ঠোঁটে রক্ত জমেছিল, তার মানে কেউ অরিনকে মেরেছিল। ওইদিকে দিহানের বড় মা ও ছোট আম্মু আর তার মা মিলে নীলদের বাসায় গেছিল। আসার সময় 3 জনকে বাসায় আসতে বলে সে নীলকে খুঁজতে লাগে। এখন প্রশ্ন হচ্ছে, এই সময় তার মা, বড় মা এবং ছোট আম্মু বাসায় আসার আগে কেউ কোথায় গিয়েছিল নাকি সোজা বাসায় আসছিল? এটা তো নিশ্চিত যে দিহানেরই বাসার কেউ এসব করাচ্ছে, নয়তো বাইরে থেকে কে আসবে অরিনের গলা টিপে ধরতে? নীল থাকলে এত কিছুর সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু নীল যে কই গেল আল্লাহ জানে। আর লারা মেয়েটাকে সবার কাছে স্বাভাবিক লাগলেও দিহানের কাছে মোটেও তা লাগছে না। দিহান একটা জিনিস খেয়াল করছে, লারা কেমন জানি তীক্ষ্ণ চোখে সবার দিকে তাকিয়ে থাকে, যেন তার এই চোখ দিয়ে সে সবাইকে খুন করে ফেলবে। লারা অরিনের দিকেও এভাবে তাকিয়ে থাকে। জিহান বলছে সে নাকি লারাকে নিজের ইচ্ছায় পছন্দ করে বিয়ে করেছে, তাই জিহানকে এসব বলে লাভও নেই, বিশ্বাস করবে না। দিহান নিজের রুমে পায়চারি করছিল, তখন অরিনের ফোন বেজে উঠল। কাল অরিনের লাগেজ দেওয়া হয়েছে তার রুমে, কিন্তু ফোনটা এখনও দিহানের কাছেই রয়ে গেছে। এটা ইচ্ছে করে রেখেছে সে, এটা দেখার জন্য অরিনকে কেউ ফোন দেয় কিনা। কিন্তু না, কেউ ফোন দেয়নি। আজ ফোন আসায় দিহান দৌড়ে গিয়ে ফোন হাতে নিল। মোহিনী আপু নামে সেভ করা। দিহান কল রিসিভ করবে নাকি করবে না এটা ভাবতে ভাবতেই কল কেটে গেল। কল ধরাটা ঠিক হবে না মনে করে ফোন নিয়ে সে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। কাল দিহান অরিনকে সার্ভেন্ট রুম থেকে গেস্ট রুমে এনে রেখেছিল। এ নিয়ে অবশ্য তাকে সবার কথা শুনতে হয়েছে, তবে তার কিছু যায় আসে না। একটা মানুষকে এভাবে কষ্ট দেওয়া তার ভালো লাগে না। দিহান ফোন নিয়ে অরিনের রুমে একটা উকি দিল। অরিন রুমে নেই। সে যে 2 দিন আগে অরিন তাকে ভালোবাসি বলেছিল, সেই থেকে আজ 2 দিন হলো অরিনের সামনে আসে না। সার্ভেন্ট দিয়ে লুকিয়ে অরিনের খাবার দিয়ে পাঠায়, নিচে আসে না। এখন আসলো তো অরিনের দেখা নাই।
চারদিকে তাকিয়ে খুঁজলো অরিনকে। ডান পাশে তাকিয়ে দেখলো অরিন তার মায়ের রুমের দিকে যাচ্ছে। দিহান বড় বড় চোখ করে তাকালো। সাদা কামিজ পরেছে। অরিন পেছন দিকে রক্তে লাল হয়ে আছে। আজব এই মেয়েটা, কি পিরিয়ডের ডেট মনে রাখতে পারে না। দিহান ডাক দিতে যাবে তখনই রুম থেকে হানিফ চৌধুরী বেরিয়ে আসলেন। অরিন তার মতো করে হেঁটে যাচ্ছে। দিহান কি করবে ভেবে পাচ্ছে না। হানিফ চৌধুরী আগে আগে হেঁটে যাচ্ছেন, অরিন পিছে পিছে। এই মেয়েটা কি টের পাচ্ছে না পিরিয়ড হয়েছে যে? দিহান অরিনের রুমে ঢুকে কিছু একটা খুঁজলো। কিছু না পেয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ক্লিপ নিয়ে সেটা অরিনের ওপর ছুঁড়ে ফেললো। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অরিনের ওপর না পড়ে পড়লো গিয়ে তার বাবার পাছার উপর। সাথে সাথে হানিফ চৌধুরী পাছায় হাত দিয়ে পেছনে তাকালেন। অরিন থ মেরে দাঁড়িয়ে আছে। বাঁকা হয়ে ওনার পাছায় ধরার দৃশ্যটা দেখে অরিনের হাসিতে পেট ফেটে যাচ্ছে, কিন্তু হাসতে পারছে না। হানিফ চৌধুরী গম্ভীর মুখ করে আবার নিজের রুমের দিকে পা বাড়ালেন। দিহান দৌড়ে গিয়ে অরিনকে কোলে তুলে নিল। অরিন চিৎকার দিতে যাবে, দিহানকে দেখে শক্ত হয়ে হা হয়ে থাকলো। অরিনকে নিয়ে রুমে এসে দিহান কোল থেকে নামাতেই অরিন কিঞ্চিত রেগে বলল, আপনার কি মাথায় ঘিলু নেই? এভাবে কোলে নিতে লজ্জা করে না? দিহান অরিনের দিকে তেড়ে এসে অরিনকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারো তখন লজ্জা করে না, আর কোলে নিলেই লজ্জা লাগে? এত যখন লজ্জা তাহলে পিরিয়ডের ডেট মনে রাখো না কেন? দিহানের কথা শুনে অরিনের চোখ বড় বড় হয়ে গেল। দিহান অরিনকে ছেড়ে বলল, যাও ড্রেস চেঞ্জ করো। অরিন একটুও নড়ল না। লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। দিহান বুঝতে পারল অরিন লজ্জা পাচ্ছে। সে চলে যেতে লাগলো। দরজার সামনে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্যাড আছে? অরিন আগের মতোই মাথা নিচু করে চুপ থাকলো। দিহান বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি প্যাড নিয়ে আসছি। দিহান প্যাড আনতে গেল আর অরিন লজ্জায় একদম লাল হয়ে গেল। ছি, আজ এভাবে তাকে লজ্জা পেতে হলো। দিহান প্যাড নিয়ে এসে দেখলো অরিন আগের মতোই দাঁড়িয়ে আছে। 10 মিনিটেই চলে এসেছে দিহান। অরিনের হাতে প্যাড দিয়ে বলল, যাও ওয়াশরুমে যাও। অরিনের এখন এমন মনে হচ্ছে মাটি ফাঁক করে সে মাটির নিচে ঢুকে যাবে। ওড়না দিয়ে পেছন দিক ঢেকে ওয়াশরুমে গেল। অনেকক্ষণ পরে বেরিয়ে আসলো। দিহান খাটে বসে আছে দেখে চিন্তিত মনে হচ্ছে। লজ্জায় দিহানের সামনে যেতে ইচ্ছে করছে না অরিনের। পা টিপে টিপে বেরিয়ে যেতে লাগে। তখনই দিহান বলে ওঠে, ওই কই যাও? জি কাজ আছে। চুপচাপ খাটে এসে শুয়ে থাকো, কোনো কাজ করার দরকার নাই। অরিন নড়ল না। দিহান অরিনের সামনে গিয়ে বলল, যতদিন সুস্থ হবে না ততদিন কোনো কাজে হাত দিবে না। এটা আমার অনুরোধ নয়, আদেশ। যাও চুপচাপ বসে থাকো, কে কি বলে সেটা আমি দেখে নিব। বলেই দিহান চলে গেল। বিয়েটা যেভাবেই হোক অরিন দিহানকে মনে প্রাণে স্বামী বলে মানে, তাই সে তার স্বামীর আদেশ অমান্য করতে পারবে না। দুপুরে কিচেনে আসেনি অরিন। তা দেখে দিহানের মায়ের মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই রাগ জমে আছে অরিনের প্রতি, কিন্তু দিহান বাসে আছে বলে কোনো কথা বলেনি তিনি। সেদিন অরিনের রুম বদল করায় যখন তিনি দিহানকে কথা শুনিয়েছেন, দিহান মুখে মুখে তর্ক করেছে, তাই দিহানের সামনে কিছু বলবেন না। সবার সামনে সন্তান তর্ক করলে বাবা মায়ের লজ্জায় লাগে। রাগ ছাড়তে না পেরে সারাদিন দিহানকে এমন করে রাখছেন যেন কেউ কথা বলতে গেলেই তাকে ছোবল দিবেন। সন্ধ্যায় দিহান বাসার বাইরে যায়। সুমনা চৌধুরী 1 মিনিটও দেরি করেনি, হনহন করে হেঁটে যায় অরিনের রুমে। অরিন ঘুমাচ্ছিল। ড্রেসিং টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পুরো বোতলের পানি অরিনের উপর ঠেলে দিলেন। অরিন লাফিয়ে উঠল। তলপেটের তীব্র ব্যথায় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। তার সাথে কোমরেও ব্যথা, তাই চোখ বন্ধ করে শুয়েছিল। আচমকে এভাবে উপরে পানি পড়ায় ভয় পেয়ে যায় সে। সুমনা অগ্নিরূপ ধারণ করছেন। এমন ভয়ঙ্কর রূপ দেখে অরিনের ভয় আরও বেড়ে যায়। ভয়ে থরথর করে কাঁপতে থাকে সে। দিহানের মা চেঁচিয়ে বলল,